গুড ইভিনিং। গুড ইভিনিং। আজ এটা সেকেন্ড লাইভ। আমাদের সবাই আমরা কর্মক্ষেত্রে নিজের নিজের কর্মক্ষেত্রে সবাই ব্যস্ত, যে কারণে আগামীকাল লাইভটা আমি করতে পারবো না। এবং আজকে বিশেষ দুটো মানুষকে আমি সাথে পেয়েছি, দুজনেই অতিরিক্ত ব্যস্ত। তো অতিরিক্ত ব্যস্তর সাথে আমার সামান্য ব্যস্ততা ম্যাচ করে আজ বুধবার দিন আমরা স্পেশাল লাইভ করলাম, একটা 3টে থেকে, একটা সন্ধ্যে 7টা থেকে, যেটা আমাদের কমন লাইভ হয়। আজ আলাপ করাচ্ছি এমন একটি ব্যক্তিত্বের সাথে, যেটা ভার্সাটাইল ব্যক্তিত্ব। আমি তার সম্বন্ধে কিচ্ছু পরিচয় দেব না, সমস্ত পরিচয় আজকে আমি তার থেকে শুনতে চাইব। আমি অনেক গর্বিত এবং নিজেকে আইটা ক্লাবের ডিরেক্টর হিসেবে প্রচণ্ড গর্বিত আজকে আমি, যে আজ আমি দুজনকে, দুটো লাইভে দুজনকে যে পেলাম, দুজনেই আমার কাছে খুব প্রিয় একটা মানুষ। হয়তো আমাদের মধ্যে কথা খুব কম হয়েছে, বাট আমরা দুজন দুজনের খুব বড় ফলোয়ার। কন্টিনিউ, তুই তোর টোটাল পরিচয় দে। আমার নাম মীনাক্ষী মিত্র। আমি বেসিক্যালি একজন ব্রাঞ্চ ম্যানেজার একটা রিনাউন্ড ফিনান্সিয়াল কোম্পানির। তার সাথে সাথে একটা মিডিয়া পার্সনও বলতে পারেন। মিডিয়াতে ছিলাম কোনো একটা কোম্পানিতে, নাম নিচ্ছি না। তো সেখান থেকে জার্নি স্টার্ট, মিডিয়া কভার থেকে শুরু করে সেলিব্রিটি পডকাস্ট অ্যান্ড অল, বিভিন্ন ইউটিউব চ্যানেলে হোস্ট করা। আর রাইট নাও যেটা খুবই প্রফেশনালি করছি সেটা হচ্ছে অ্যাঙ্কারিং। অ্যান্ড বিভিন্ন বাইরে মানে সিটিতে গেস্ট অ্যাঙ্কার হিসেবেও কাজ করছি। সো জার্নি স্টার্ট করেছি, আশা করি আপনাদের খুব ভালো ভালো উপহার দিতে পারবো। একটা প্রোডাকশন হাউস নতুন স্টার্ট হতে চলেছে, লঞ্চিং হয়ে গেছে, সেখানে একটা বড় জায়গায় রয়েছি। অনেক কিছু দেওয়ার আছে আপনাদের কাছে। তো সেই জার্নিরই কিছু জিনিস শেয়ার করতে আজকে এসেছি জিডেদার সাথে। আমিও এখানে বললাম না, ফিলিং প্রাউড যে আমি কাদের সাথে বসে আছি আজ। আহ, ছোট্ট করে একটু বলি যে 28 তারিখ আর 1 তারিখ, 28শে মার্চ, সরি 28শে ফেব্রুয়ারি আর 1লা মার্চ, দুদিন আমাদের কলকাতা বসন্ত উৎসব। টোটাল ময়দান, রবীন্দ্র সদন, মোহরকুঞ্জ, একাডেমি অফ ফাইন আর্টস। ওই দিন পুরো এই জগৎটা নিয়ে আমরা এবারের বসন্ত উৎসব করব। এবারের বসন্ত উৎসবটা একটু অন্যরকম হবে, সেটার জন্য আমরা আজকে লাইভের পরে সাথে থাকুন, এনজয় করুন আমাদের বিশেষ অতিথিকে। আহ, এমন কিছু অজানা কথা আজ থেকে তোর থেকে জানতে চাইবো, যেটা হয়তো তুই কখনো কাউকে বলিসনি। তোর লাইফের শুরু থেকে আমরা শুনতে চাইবো, কারণ দেখ, আমরা জানি মেয়েরা মানে শুধু পড়াশুনো করবে, গ্র্যাজুয়েশনটাও করবে পাসে, তারপরে বাবা মা ধরে বিয়ে দিয়ে দেবে, মানে কুন্তি নাড়ো, এটাই যেন মেয়ে। বাট আজকের আধুনিক মেয়েরা শুধু রাধেই না, বাকিটা ও বলবে। আমার জার্নিটাও ঠিক এরভাবেই স্টার্ট হয়েছিল বেসিক্যালি, যে খুব ভালো পড়াশোনায় ছিলাম মোটামুটি। বাবা মার খুব বাধ্য সন্তান। আর বাবা মা এটাই জানতো, মানে আমার পাড়ায় ইভেন মানে সবাই বলতো যে ওর মতো মেয়ে হয় না। এক কথাতে খুব মানে বাবা মার খুব প্রাউডের জায়গায় ছিলাম। আর খুব গান ভালোবাসতাম, গান করতাম নিজে, এখনো করি। আর যেটা আগে ছিল কি, মা অ্যাকচুয়ালি মা বেসিক্যালি পার্থ ঘোষ করি ঘোষ মানে সে স্টুডেন্ট ছিলেন, তো ওনার কাছে আবৃত্তি বা ভয়েস মডুলেশন শেখা ছিল। তো ওই সবসময় গুনগুন করতাম, বাইরে খুব একটা আড্ডা দেওয়ার জায়গা ছিল না। একটু তোকে কিন্তু ফ্রেমটা দেখিয়ে দিলাম, কেমন লাগছে তোকে? ঠিকঠাক, হ্যাঁ হ্যাঁ। বাস কন্টিনিউ। সো যেখানে একদমই কিছু ছিল না, খুব ভালো মতোই সবকিছু কমপ্লিট করলাম। করার পরে হঠাৎ করে একটা বাড়িতে ইনসিডেন্ট হওয়াতে আমাকে বিয়ে করে নিতে হয় সেকেন্ড ইয়ার পড়তে পড়তেই। বিয়ে করেছিলাম, তবে সেই জার্নিটা খুব একটা হ্যাপি হয়নি। সো একটা 6 মাসের বাচ্চা ছিল আমার কাছে। আমার মেয়ের এখন 10 বছর বয়স। তো 6 মাসের মেয়েটাকে নিয়ে একটা হাউস ওয়াইফ, মানে বলতে পারেন যে উইদাউট এনি সাপোর্ট, মানে ইভেন বাবা মার কাছ থেকে সাপোর্টটা যতটা পাওয়ার কথা ছিল অতটা পাইনি। এই কারণেই বাবা মার কাছে ছিল আমি খুব গর্বের জায়গা। সেখানে একটা বুঝতেই পারছেন সেকেলের দিনের মানে মা বাবা ভাবে যে ডিভোর্স মানে ইটস আ বিগ থিং। অ্যান্ড তার জন্য মা বাবা বলতো যে তোমাকে যা করতে হবে একা করতে হবে, যুদ্ধটা তোমার, যুদ্ধ তুমি করতে পারলে তবেই এগো, নাহলে ছেড়ে দাও। সো আমি না হার মানিনি, কারণ আমার কাছে সব থেকে বেশি প্রায়োরিটাইজ ছিল আমার মেয়ে।
আমার মেয়েকে আমি এমন একটা মানে জীবন দিতে চেয়েছিলাম যে জীবনটার মধ্যে আমার মতো করে স্ট্রাগল না যেন না থাকে। মেনলি আমি স্ট্রাগল করেছিলাম আমার আফটার ম্যারেজ ঘরের জন্য। সো আমার লাইফের একটা জেদ তৈরি হয় যে আমার কোন বয়স, কত বয়স ছিল তখন তো? এটা তো আমার হয়েছিল নিয়ার অ্যাবাউট 23 বছর বয়স। তখন তো 23। হ্যাঁ মানে 21 কমপ্লিট করেছি, না 23ও না, 22 বছর বয়স। মেয়ে তখন একদমই ছোট। তো আমার প্রবলেমটা ছিল যে আমার আহ, মানে শ্বশুরবাড়ির ফ্যামিলি খুব একটা ভালো ছিল না। মানে ঠিক আছে একটা আমি কারোর ব্যাপারে বাজে কথা বলতে চাই না, সম্পর্কটা ভালো ছিল, মানে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, আমরা থাকতে পারিনি। তো যাই হোক একটা জেদ ছিল যে আমাকে কিছু করতে হবে বিকজ অফ মাই ডটার। তো সবাই যুদ্ধ তো করে, বাপের বাড়ি শ্বশুর বাড়ি, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমার জেদ ছিল একটাই যে আমার বাড়ি হবে, আমার বাড়িতে আমার মেয়ে থাকবে, আমার মেয়েকে যেন কেউ কখনো বলতে না পারে যে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, বিকজ ও তখন বলতে পারবে আমার কাছে আমার বাড়ি আছে। সো আমার ছাদের যেন কখনো প্রবলেম না হয়। আরো একটা জিনিস বলতে চাই যেটা কখনো কাউকেই বলিনি, ইভেন আমার মা বাবাও জানে না। আমার লাইফে একটা টার্নিং পয়েন্ট আছে। আমি খুব ডিমোটিভেট হয়ে গেছিলাম যখন আমাদের সেপারেশন হয়, একটা ভালোবেসে বিয়ে করা। তো সেখানে মা আমার অ্যাকচুয়ালি অঙ্গনবাড়ি টিচার, আর বাবা বিজনেসম্যান প্লাস এলআইসিতে আছেন। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মা এনজিওর সাথে যুক্ত আছেন কিছু, ওখানে একটা কলি বলে গ্রুপ ছিল। মা আমাকে হঠাৎ করে একদিন বললো যে তুই তো কাজ করছিস, মাঝখানে একটু আধা ঘন্টা মহাত্মা গান্ধী রোডে চলে আয়। এই চ্যাপ্টারটা মা জানে, আমাদের এমজি রোড তো। এমজি রোড, এমজি রোডের ওখানে একটা ট্রাস্টে যাই যেখানে আমাদের মতোই ওটা একটা অ্যাবনর্মাল বাচ্চাদের প্লেস, মানে বলতে পারি অরফানেজ। কিন্তু ওখানে বাচ্চা নয় কেউ, সবাই আমার থেকে বড় বা আমার বয়সী। আর আমি ওখানে গিয়ে দেখি মানুষের জীবনটা কতটা কঠিন হতে পারে। তাদের কাছে না আছে বাসস্থান, না আছে খাবার, না আছে প্রপার ড্রেস। এমন মানুষ আছে যে কথা বলতে বলতে জামা কাপড় খুলে ফেলছে, ও জানে না জামা কাপড় খুলতে পারছে। তাদের মধ্যে একটা মেয়ে ছিল, নাম ছিল তৃষা। আমি তৃষাকে কোনোদিনও ভুলবো না আমার লাইফের। ও যদি না থাকতো হয়তো আজকে আমি এই জায়গায় বসে থাকতে পারতাম না। তৃষা হাঁটতে পারতো না, কথাও বলতে পারতো না প্রপারলি, কিন্তু ওর মুখে একটা অদ্ভুত স্মাইল দেখেছিলাম। আমি ওকে দেখি গিয়ে হামাগুড়ি দিয়ে ওয়াশরুম যাচ্ছে, ওয়াশরুমটা জঘন্য নোংরা। আর আমি ওকে বলেছিলাম তৃষা তুমি নিচে কেন বসে আছো? তৃষা আমায় বলেছিল, খুব আউড়িয়ে কথা বলে ওরা, বেসিক্যালি কথা বলতে পারে না। সো আমাকে বলেছিল যে আমি তো হিসু করে দিই, তাই জন্য ওরা আমাকে বেডে উঠতে দেয় না। অ্যান্ড দ্যাট ডে আমি রিয়েলাইজ করি আমার কাছে ঘর আছে, আমার কাছে একটা ছোট্ট বাচ্চা আছে, আমার মা বাবা আছে। আমার লাইফে আমি এত মানে মোটামুটি ভগবান আমাকে দেখতে শুনতে খুব একটা খারাপ বানায়নি, তাহলে আমি কেন এত কিছুতে মানে স্ট্রাগল করছি, কেন ভাবছি যে আমার লাইফে সবকিছু শেষ হয়ে গেল? তো আমি ওকে বলেছিলাম যে ইভেন ও এটা ভাবতো, মানে রিস্টার্ট হয় না প্রতিটা লাইফের, আমরা ভাবি না রিস্টার্টটা, ও ভাবে। ওকে প্রতিদিন ব্রেন এটা বলে দেয় যে ওর হয়তো বাবা প্রতিদিন সকালবেলা একবার করে আসবে, মানে ও ভাবে প্রতিদিন আসবে, বা ওকে কোনো একটা দিন এসে নিয়ে চলে যাবে, আর ওটার জন্য ও প্রতিদিন হাসে। অ্যান্ড দ্যাট ডে আমি রিয়েলাইজ করি যে আমি খুব লাকি, আমাকে ভগবান 2 হাত ভরে দিয়েছে। আমার খাবার জন্য খাবার, মানে পেটে ভরার জন্য খাবার আছে, আমার মাথা গোজার জন্য ছাদ আছে। অ্যান্ড তারপরেই মোটামুটি 1 থেকে 1.5 বছরের মধ্যে আমি আমার নিজের ফ্ল্যাট নিই। অ্যান্ড গাড়ি বাড়ি, মেয়ের জন্য যতটুকু করা উচিত। আমি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, বাট আমি যেই স্ট্রাগলটা করেছি আমি কোনোদিনও চাইনি আমার মেয়ে করুক। তো দ্যাটস ওয়াই আমার মেয়ে আজকে সিবিএসসি বোর্ডে পড়ছে। আমার বাবা মা ওই টাইমে যে সাপোর্টটা আমাকে করেছিল সেটা হচ্ছে আমার মেয়েকে মানুষ করা। আমার মা বাবা যদি সেই সময় ওই সাপোর্টটা না করতো, মানে আমি বেসিক্যালি আমি ওর বাবা, আমার মেয়ের যদি বলতে হয় আমি ওর বাবা, আমার মা বাবাই হচ্ছে ওর মেন মা বাবা। তো ওর বেড়ে ওঠার পেছনে আমার মা বাবার অনেক বড় হাত আছে। আর আমার ভাই ছোট। সো আমার জার্নিটা এভাবে স্টার্ট হয়। অ্যান্ড ওই টার্নিং পয়েন্টটা ওটাই যে ওরা যদি পারে আমি কেন নই, আমার কাছে তো সব আছে। ভয়েসটা একটু আস্তে শোনাচ্ছে, যেটা তোকে একটু মাইকটা খালি ওপরে একটু তুলতে হবে। আমার মেয়ের যদি বলতে হয় আমি ওর বাবা, আমার মা বাবাই হচ্ছে ওর মেন মা বাবা। না না ঠিক আছে।
রুমালি একটু সাউন্ডটা বাড়িয়ে নাও, সাউন্ড পুরো ফুলই আছে। আর্য প্রদীপ লিখেছে, স্যার কেমন আছেন? বসন্ত উৎসবে আছি। অবশ্যই থাকবে আর্য। অনেক ছবি তুলে দিস আমার। রুমা ম্যাম লিখেছে, ভয়েসটা একটু আসতে হচ্ছে। রুমা ম্যাম আজকে আর সেকেন্ড টাইমে থাকতে পারলো না, রুমা ম্যামকে তো জিমে যেতে হবে, সেই জন্য। সামনে বসন্ত উৎসব, অনেক খাটাখাটনি করতে হবে, তাই জন্য। যাই হোক, বাকিটা কন্টিনিউ কর, আমি মানে ব্যাপারটা শেষ হয়নি কিন্তু। তো জার্নিটা আমার স্টার্ট হলো, আমি ডেটা ইন্ডাস্ট্রিতে ছিলাম। দেন থাকতে থাকতে অনেক কোম্পানির সাথে পরিচয় হলো আস্তে আস্তে। আমি খুব শেকি ছিলাম, মানে ইন্ট্রোভার্ট বলতে পারো। সন্ধ্যাবেলা লোডশেডিং হলেই একদম, তখনকার দিনে খুব লোডশেডিং হতো। আর আমার সাথে ওই দরজার কোনায় বসে খোলা গলায় গান গাইতাম, আর পুরো পাড়া শুনতো। এমন একটা দিন ছিল আমাদের লাইফে। তো আমি যখন মোটামুটি এই স্ট্রাগল লাইফটা কাটাচ্ছি, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি আমার লাইফের সব থেকে ব্ল্যাক চ্যাপ্টার কাটিয়েছি বলতে পারি। মানে আমার বাড়ি কেনার আগে অবধি আমার কাছে সত্যি সত্যি বাসস্থান ছিল না, ছিল না। মানে বাবা মা বলতো তুমি খুঁটে খাও, তোমাকে করতে হবে। আজকে যদি বাবা মা বেসিক্যালি আমাকে যদি সেই মুহূর্তে সাপোর্ট করতো সেইভাবে যে না তুমি করো, আমরা আছি সবাই মিলে, আমি আবার সেই জেদটা পেতাম না। আমি বাবা মাকে তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো, যে আমাকে তোমরা সেই মুহূর্তে ধাক্কাটা মেরেছিলে বলে হয়তো আমি আজকে এই জায়গায় যেটুকু করেছি, এখন অব্দি অনেক বেশি কিছু করতে পারিনি, বাট হ্যাঁ করবো। বা আমার যে স্বপ্নগুলো আছে সেগুলো পূরণ করব। আমি গানটাকে নিয়ে আজকে এগোচ্ছি, তার সাথে সাথে বিভিন্ন জায়গায় ভয়েসের কাজ করি। তো আমার যে জায়গাগুলোকে বন্ধ করেছিলাম, আমার হাজবেন্ড মানে বেসিক্যালি বন্ধ করে দিয়েছিলেন। তুমি গান গাইতে পারো বাট স্টেজ প্রোগ্রাম করতে পারবে না। তুমি আবৃত্তি বলতে পারো বাট কোনো রকম কোনো শো করতে পারবে না। সো আমি সব ছেড়ে দিয়েছিলাম। ওই বলে না ছোট বয়সে ভালোবাসা, তো সেটা ছিল। তো না, এই ব্যাপারটা কিন্তু এই যে ব্যাপারটা তুই বলছিস না, এই ব্যাপারটা আধুনিক ছেলে মেয়েদের মধ্যেও কম বেশি আছে। মানে একটা পুরুষ সবকিছু করতে পারে, কিন্তু মেয়েটাকে এসে সংসারই করতে হবে একদম ম্যাক্সিমাম। মানে এখনো আমি দেখি যে আমাদের এই মডেলদের সৌন্দর্য দেখে উল্টো দিকের একটা মানুষ আকৃষ্ট হচ্ছে, তার শর্ট স্কার্ট হট প্যান্ট পিঠ খোলা দেখে অ্যাট্রাক্ট হচ্ছে, কিন্তু প্রথম শর্তই দিচ্ছে তোমাকে কিন্তু এগুলো ছেড়ে দিতে হবে। একদম তাই। ভাই, কেন? আমরা পারফর্মার, আর সবারই একটাই কথা, আমাদের বাড়ির বউদের এসব মানায় না। একদম পাড়ার লোকেদের কাছে আমাদের কি মান থাকবে? মান সম্মান চলে যাবে। আরে ভাই, আধুনিক মহিলা, আধুনিক মেয়ে, তোর বাবা মা, আমাদের বাবা মা, ছেলেদের বাবা মারাও যেরম ভাবে মানুষ করেছে, মেয়েদের বাবা মারাও তাদেরকে সেরম ভাবে মানুষ করেছে। তাহলে কেন তারা এগোবে না? কেন? সাবজেক্টটা এটাই। তো আমি এভাবে কমপ্লিট করছিলাম, করতে করতে যুদ্ধটা খুব স্ট্রং হয়ে গেল। বাবার পরিচিত এক মানে বন্ধুর বাড়িতে একটা রুমে থাকতাম মেয়েকে নিয়ে। ওনার মানে রাত্রিবেলা থাকার জন্য আমার কাছ থেকে চার্জ তো নিয়ে নিতেন, কিন্তু আমার মেয়ে যখন ঘুমাতেন, মানে আমার মেয়ে যখন ঘুমাতো বেসিক্যালি এসে পাখাটা বন্ধ করে দিত। তো হ্যাঁ এক্স্যাক্টলি। সো আমি ওখান থেকে বেরিয়ে আসি, একটা রেন্ট হাউস ভাড়া নিই। রেন্ট হাউসটাতে বেসিক্যালি আমার তখন যেইভাবে ইনকাম ছিল, সেই ইনকাম অনুযায়ী আমার মেয়েকে খুব ভালো জায়গায় রাখতে পারছিলাম না, আর খুব স্ট্রাগল করছিলাম। এত বড় বড় না মানে ইঁদুর ছিল, আর আমার বাচ্চা মেয়েটা তখন 2.5 বছর বয়স। আমি সারা রাতই পাহারা দিতাম মেয়েকে, অ্যান্ড দ্যাট টাইম আমার পাশে নো ওয়ান। শুধুমাত্র বাবা মা মেয়েকে সামলানোর জন্য ছিলেন প্রথম থেকে লাস্ট অব্দি, এখন অব্দি আছেন। কিন্তু আমাকে সাপোর্ট করার জন্য ওনারা কোনোদিনই থাকেননি, একটাই কারণ যে আমাকে দাঁড়াতে হবে। বিকজ আমি যদি একবার বাড়িতে বসে গেলাম মানে আমার জীবনটা শেষ। তো ওনারা সেই সাপোর্টটা কখনোই করেননি। কিন্তু হ্যাঁ, আমি একটা দিক দিয়ে বলবো যে আমি সবসময় খুব ব্লেসড। আমার লাইফে আমি বলে না, অনেকে বলে যে আমি একা এগিয়েছি, আমি একা করেছি। আমি একা জিতিনি। আমার এই জেতা বা এখানে দাঁড়িয়ে থাকার পেছনে অনেকগুলো মানুষ আছে। অ্যাকচুয়ালি প্রতিটা পাটে পাটে অনেকগুলো মানুষ আছে। আমি অনেকগুলো মানুষের নাম নিতে চাইছি, বাট আমি হয়তো নাম নেওয়াটা ঠিক হবে না। আমি আমার ফার্স্ট যখন জার্নি স্টার্ট করি নাপতুন হোম শপ
ওখানে টিম লিডার ছিলাম। মিস্টার এনার নাম নিলে অসুবিধা নেই, মিস্টার দুর্গেশ কুমার স্যার আমাকে হাতে ধরে শিখিয়েছিলেন মেইল কাকে বলে। আমাদের ওখানে না একটা আইজিপি হতো, মানে বেসিক্যালি বলতে পারো যে 135টা মানে এমপ্লয়ের মধ্যে স্লট ওয়াইজ চেঞ্জিং হতো। তো আমি ছিলাম মর্নিংয়ে। তো আমাকে স্যার বলেছিল তোর যে লাইফের স্ট্রাগলটা আছে আমি তোকে টেলিকলারে দেখতে চাই না, তোকে টিম লিডার হতে হবে। আমি 5 মাসের মধ্যে 99 জনের মধ্যে সিলেকশন হয়। সেখানে আইজিপিতে আমাদের রিটেন এক্সাম অ্যান্ড দেন জিডি বিভিন্ন এক্সাম হয়। হওয়ার পরে আমার যে ভাইস প্রেসিডেন্ট ছিল সেই মুহূর্তে ভিপি একজন মহিলা ছিলেন। তো ওনার ইচ্ছা ছিল আমাকে সিলেক্ট করবে না, বিকজ আমি একটা মহিলা আর উনি আমাকে নিয়ে একটু কমপ্লেক্স খেতেন। এসব কাজের জায়গায় হ্যাঁ, এটা হয় আমাকে নিয়ে মেয়েদের প্রচন্ড মানে আমি প্রতিটা ধাপেই মেয়েদের পেয়েছি আর তারা আমাকে নিয়ে প্রবলেম ক্রিয়েট করেছে। আমার মেয়ে বন্ধু নেই, আমার সব ছেলে বন্ধু। আমি বলছি মেয়েরা খারাপ আমি সেটা বলছি না, বাট আমরা মেয়েরা না বেসিক্যালি কপি করা বা কারোর ভালো দেখলে হয়তো সেখানে একটা গ্লিচ আমাদের ভেতর তৈরি হয়। এটা আমারও হয়, আমি বলবো না যেটা আমার হয় না, আমারও হয়। মেয়েরা বেসিক্যালি মেয়েদেরই ফলো করে। সো আমি যখন সিলেক্ট হয় উনি চেষ্টা করেছিলেন ভীষণভাবে আমার যাতে সিলেকশনটা না হয়। লাস্ট ডে আমাকে বসিয়েছিলেন 6 জন ইন্টারভিউয়ের সামনে, আর আমাকে স্যার এত ভালোভাবে ট্রেন করেছিলেন, আমি স্যারকে কোনোদিনও ধন্যবাদ জানাতে পারিনি সেভাবে, আজকে জানাচ্ছি। তো আমাকে শুধু ফার্স্ট ডেকে বললেন আই কার্ডটা দিয়ে, আমি চেষ্টা করেছিলাম তোমাকে না নেওয়ার, বাট তুমি কোনো অপশনই রাখোনি। আর 99 ক্যান্ডিডেটের মধ্যে আমি ফার্স্ট সিলেকশন হই আর আমার কাছে আই কার্ড আসে টিম লিডারের। দ্যাট ডে স্যার খুব কেঁদেছিলেন, আমার খুব ভালো লেগেছিল যে আমার কাছে একজন মেন্টর আছেন। আমি এরভাবেই প্রতিটা কোম্পানিতে যখনই গেছি বা আমার সাথে প্রচুর খারাপ মানুষ পেয়েছি, আমি বলবো না যে সবাই ভালো হয় বা সবাই খারাপ হয়। ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে বা যে কোনো কর্পোরেট বলুন, মিডিয়া বলুন, যে কোনো ইন্ডাস্ট্রিতে আপনি 95 কেন 99% পিপল পাবেন যারা আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে। বাট হ্যাঁ, ওই 1% যেটা থাকে না খুব স্ট্রং, এত স্ট্রং, যদি আপনার কর্ম ভালো থাকে ওই 1% মানুষ থাকবে পুরো সিস্টেমটাকে উল্টে দিতে পারে। আর আমার ক্ষেত্রে সবসময় কাজ করেছে। আর সেম ভাবেই আমার অনেক বছর পরে আমি এই স্ট্রাগলটা করছি আমার কুইকারে একটা মানুষের সাথে পরিচয় হয়, যে মানুষটা কিছুটা আমাকে গ্রো করার জন্য হেল্প করেছিলেন। একজন বলবো না, ওখানে 2 জন মানুষ ছিলেন। তা আমার এই বাড়ি কেনার, আমিও যে একটা বাড়ি কিনতে পারি, আমি এই স্ট্রাগলের মধ্যে যে একটা নতুন করে কিছু ভাবতে পারি, এটার জন্য ধাক্কা মারার লোক দরকার হয় না। তো আমাদের ওই সময় 2 জন মানুষ ছিল, আমার কালিগসই ছিল। তার মধ্যে একজন স্যার ছিলেন, একজন কালিগ ছিলেন। তো ওরা বললো তুই পারবি, তোকে নিতে হবে। আমি বললাম না রে, পারবো না, EMIs থাকবে যদি না পারি। তুই পারবি, আমি জানি তুই পারবি। অ্যান্ড আমি যেদিনকে ফার্স্ট রেজিস্ট্রেশনটা করি, আমি সবার ফার্স্টে ওদেরকেই কলটা করেছিলাম যে তোরা হয়তো না আমাকে ইন্সপায়ার, মানে এই যে ধাক্কাটা মারলে আমি হয়তো পৌঁছাতে পারতাম না। তো আমার প্রতিটা ধাপে প্রচুর মানুষ আছে, আমি একা জিতিনি, আমার পেছনে অনেকগুলো মানুষ আছে। আর লাস্ট ধাপে একটা মানুষ আছে, লাস্ট 5 বছর ধরে আছে, যে আমাকে শুধু, আমি সারা লাইফে না আমি বেসিক্যালি কোয়ালিটি, কোনো মানুষের গদি কোন গদিতে বসে, রেজিগনেশন যেটাকে বলে আমরা, বা তার ভেতরে কি পার্টস আছে, সে কত টাকা ইনকাম করে, সেটা আমি কখনো ম্যাটার করে না আমার কাছে। আমার লাইফে শুধু ম্যাটার করে যে মানুষটা কেমন। আর আমি শুধু এইটুকু ভাবতাম যে আমার পেছনে একটা মানুষ থাকুক যে আমাকে বলবে যে তুই কর না, আমি আছি তো। আমার তার কাছ থেকে না মানিটারি সাপোর্ট দরকার আছে, না তার ফিজিক্যাল সাপোর্ট দরকার আছে, কিছু দরকার নেই। শুধু এইটুকু দরকার ছিল, কাঁধে হাত রেখে বলুক যে তুমি করো, আমি আছি। আর আমি খুব ব্লেসড যে আমি একটা এরকম মানুষ পেয়েছি আমার লাইফে, যে শুধু আমার স্বপ্নগুলো, যেই স্বপ্নগুলো কেউ একটা গলা দাবিয়ে বন্ধ করে দিয়েছিল, সেই স্বপ্নগুলোকে আবার পাখনা মেলে উঠতে শিখিয়েছে। ভেরি গুড। অ্যান্ড আজকে ডেটে আমি সবটুকু করি, আমার গান, আমার কবিতা, আমার আগে ছিল শুধু রাত্রির জেগে 3টে অবধি কবিতা বলা, এখন আমি পাবলিকে আমার ভয়েসটা যখন 6 দিন ধরে কালী পুজোতে বাজে, তখন ওটা শুনতে খুব ভালো লাগে। একটা টাইমে খুব স্বপ্ন দেখতাম যে আমি দূর থেকে বলবো, রেডি জকি হব, অনেক কিছু স্বপ্ন মানুষের থাকে। তো সো গলার ভয়েসটা ভগবান দিয়েছে ভালো,
তা আমি কখনো কাজে লাগাতে পারিনি। ওই অনেকগুলো বাউন্ডেশন ছিল, কেউ একটা দড়ি বেঁধে আটকে রেখেছে। এবার তাকে আমি খারাপ বলবো না, তার হয়তো পারিবারিক পরিস্থিতি বা তার বেড়ে ওঠাটাই ওরকম ছিল যে বাইরে বেরোলে হয়তো মেয়েরা খারাপ হয়েছে। যাক, আর একটা ইন্সপায়ার্ড মানুষ আমার জীবনে, সেটা হলো মোয়া সোনালী নাথ। আচ্ছা। এ হচ্ছে খড়গপুরের একজন মেকআপ আর্টিস্ট, মানে আমার ভীষণ প্রিয়। ও আরজু ম্যামের শোতে গিয়ে ওর সাথে আবার আলাপ। ও লিখছে একদম রাইট, ওই 1% মানুষ খুব স্ট্রং হয়। একদমই তাই। মিতালি আমার বোন লিখেছে, দাদা হাই মিতালি। মিতালি গত সপ্তাহে আজকের ডেটে এখানে বসেছিল। হ্যালো মিতালি। অলোক দাস গুড ইভিনিং। রিয়া দাস গুড ইভিনিং। যাই হোক, সোনালিও আমাদের গুড ইভিনিং করেছে। যাই হোক, সবাই সাথে থাক, ওর কথাটা কাটলে চলবে না, আজকে শুনতে হবে সবকিছু। তো যাই হোক, ওই মানুষটা হাত ধরলো, তাও আমি বিশ্বাস করতে চাইনি, সত্যি সত্যি বলতে প্রথম থেকে বিশ্বাস করতে চাইনি। আমি ভাবতাম মনে হয় সব মানুষরাই ওরকমই হয়, একই হয়, হ্যাঁ। কারণ আমি লাইফের এমন একটা পার্ট দেখেছি, আমি বেসিক্যালি কাউকে খারাপ বলতে চাই না, কারণ কাউকে যদি আপনি লাইফে একবার ভালোবাসেন না, আমার মনে হয় না তাকে আর কখনো ঘৃণা করা যায়, আর তাকে কখনো অনেক বেশি নিচু করা যায়। তো আমি আমার পাস্টের এই রিলেশনটাকে কথাটা আরেকবার রিপিট করতো, কথাটা খুব ভালো লাগলো। কারণ আমি যেহেতু মানুষকে কথা দিই, তো এই কথাটা খুব টাচি কথাটা। আমি প্লিজ রিপিট। আমি এটুকু মনে করি যে আমি যদি কাউকে ভালোবাসি, সে যাই করে নিক না কেন, খুব বড় অন্যায় করে নিলেও তাকে কখনো ঘৃণা করতে পারবো না। আর আমি চেষ্টা করি, আমার শত্রু হোক বা আমার ভালোবাসার মানুষ হোক, সে যাই করে নিক না কেন, হয়তো আমার কাছে কোনোদিনও যদি কোনোভাবে কোনো হেল্প বা আমার পক্ষে যতটুকু পসিবল, যদি কখনো আমার কাছে হাত বাড়ায়, আমার যতটুকু পসিবল আছে আমি সবটুকু চেষ্টা করব। কারণ আমি এইটুকু জানি, আমি যদি 1 টাকা কাউকে হেল্প করি, আমার কাছে 3 টাকা আসবে। একদম একদম। এটা আমি আমার লাইফ দিয়ে একদম। বুঝেছি। আর আপনি যতটুকু করবেন না, যার সাথে যতটুকু খারাপ ব্যবহার করেছেন, ঠিক ঠিক কাটায় কাটায় ঠিক আপনার সাথে ততটুকুই খারাপ ব্যবহার ডাবল করে ফিরে আসবে। ঠিক। আর সেটা আমি মেনটেন করি। আমাকে আজকে ডেটে আমার লাইফে মানে ঘটে যাওয়া অনেক কিছুই আছে। আমার হাজবেন্ড আমাকে প্রচন্ড ভালোবাসতেন কোনো একটা টাইমে, পরবর্তীকালে আমাকে ভালোবাসতে হয়তো ভালো লাগেনি, বা আমার সাথে হয়তো বনিবনা হয়নি, বাট সে তাই বলে যে খারাপ হয়ে যাবে আমার কাছে, তা নয়। আজকের ডেটেও যদি তার কোনো প্রবলেম হয়, বা আমার লাইফে জুড়ে থাকা মানুষগুলোর কোনো রকম প্রবলেম হয়, আমি হাতটা বাড়িয়ে দেবো। আর আমার লাইফে এমন মানুষ আছে যে আমাকে বলেছে, হ্যাঁ তুমি প্রাণ খুলে তাদেরকে হেল্প করো, আমিও তোমার সাথে আছি। তো আমি সেই ক্ষেত্রে খুব ব্লেসড। এই ব্যাপারে আমি একটা ছোট্ট কথা বলি। আমি আমার লাইফে, আমার 53 বছর 5 মাস চলছে এখন। আমার লাইফে আমি প্রথম কারুর থেকে এই কথাটা শুনলাম, আমি কথাটা মাথার মধ্যে গাঁথলাম, এবং আজ থেকে এটা আমার কাছে একটা অতিরিক্ত বড় প্রচার হবে যে সত্যিই তাই, আমরা যাকে ভালোবাসি, খুব ভালোবাসি, সে যত খারাপ কাজই করুক, তাকে আমরা কখনো খারাপ কিছু করতে পারবো না, তাকে আমরা ভুলতেও পারবো না। এই যে ইন্টেনশনটা একটা মানুষের মধ্যে আছে, তাকে কে আটকাবে? তাকে কেউ আটকাতে পারবে না। স্বয়ং ভগবান তার সাথে আছে, স্বয়ং ভগবান তার সাথে আছে। আমিও প্রাউড ফিল করছি, আমি তার পাশে বসে আছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে তোর সাথে এই লাইফটা, এখনো 1 ঘন্টা বাকি আছে। সত্যি প্রত্যেকটা মানুষের না শেখার শেষ নেই। আর মানুষের সাথে মানুষের পরিচয় হওয়ার পেছনে হয়তো এটাই একটা বড়। শুনিস কিন্তু আমাদের বাঙালদের একটা কথা আছে, যে না নিক আমারে তাকে নিক চামারে। মানে তুমি যদি আমার না হও, তাহলে তুমি ড্যাশ। এটাই কিন্তু আমি এতদিন জেনে এসেছিলাম, বাট আমি এই মেন্টালিটির নই, যে কারণে আমার কথাটা বিশেষভাবে ভালো লাগলো। কন্টিনিউ। এই কারণেই কথাটা বললাম, কারণ আমি আমার লাইফ দিয়ে এটুকু শিখেছি। আমাকে কোনো একটা টাইমে কেউ বলেছিল, হ্যাঁ কিছুই পারো না, রাস্তাঘাটে ফ্যাপা করে ঘুরে বেড়াবে, কেউ বিয়ে থা করবে না। আমি বলেছিলাম বিয়ে করবে কিনা জানি না, তবে আমি তোমার থেকে একটা বেটার লাইফ দিয়ে দেখাবো আমার মেয়েকে। আর সেই মানুষটাই আজ থেকে 2 বছর আগে আমাকে এসে বলেছিল যে সত্যি তুমি সেটা করে দেখিয়েছো, আমি হয়তো আমার লাইফে আমার মেয়েকে এই জীবনটা দিতে পারতাম না যেটা তুমি দিয়েছো। তো আমার কাছে এটা অনেক বড় পাওয়া। সে আমার লাইফে থাকুক না থাকুক আমার কাছে কোনো ম্যাটার করে না, তার কখনো খারাপ চাইনি না চাইবো। ইভেন আমি কখনো কারুর খারাপ চাইনি।
আমি চাইতে পারি না আমার কাছে বলুন কি বলুন তো, আমার কাছে আমার প্রিয় মানুষ হোক বা পরিচিত মানুষ হোক, এই যখন খুব বড় অন্যায় করে আমার সামনে এসে দাঁড়িয়েছিল, একটা মানুষের কথা বলছি, আমি তখনও আমাকে যখন মানে আমাদের একটা ঘটনা ঘটে, যে ঘটনাতে আমার, জানি না এখানে বলা ঠিক হবে কিনা, বল বল বল, আজ তোর শো। অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড আমাদের ডিভোর্সের আগেই বিয়ে করে নেয়। সো আমার তাই? কাছে দ্যাট ওয়াজ সো শকিং, মানে আমি বলবো কি, আমার কাছে খুব শকড হয়েছিলাম যে যে মানুষটা নাকি আমাকে হাতের তালুতে করে রাখতে পারে, সেই মানুষটাকে করে বিয়ে করতে পারে। অ্যান্ড দ্যাট লেডি দ্যাট টাইম ওয়াজ প্রেগনেন্ট। সো আমার কাছে খুব শকিং ছিল। অ্যান্ড একটা কেস হয়েছিল, পুলিশে বলেছিল তুলে নিয়ে আসি, জেলে পুরে দিই। স্যার, আমি আমার যে মানুষটার জন্য বাড়িতে একটা অনেক বড় ঘটনার পেছনে আমাকে পাশে দাঁড়িয়েছিল, বা আমার লাইফের এত বড় একটা চ্যাপ্টারে জড়িয়ে আছে, আমি তাকে ওই জেলের পেছনে দেখতে পারবো না, ছেড়ে দিন বলে আমি সেখানে সেন্সলেস হয়ে যাই। একটাই কারণ, এমন নয় যে তাকে ভালোবাসা বা কিছু, একটাই কারণ যে কোনো টাইমে তো ভালো মানুষ ছিল, ঠিক ঠিক কোনো একটা টাইমে তো একটা গোল্ডেন মেমোরিজ দিয়েছিল। ঠিক ঠিক। অ্যান্ড আমার সারা জীবনের একটা বড় পাওনা আছে, যে আমার এই প্রতিটা পদক্ষেপে এগোনোর আগে, মানে পথে না যে বাউন্ডারিজ হয় না, যে আমি এটা করব, পাস্ট আছে, পাস্টে যেও না বা কিছু, আমার ডেটে, আমার আজকে ডেটে যে মানুষটা আমাকে অনেকটা বেশি হেল্প করে, সে আমাকে একটাই কথা বলে যে তুমি সব কিছু করো, শুধুমাত্র কোনো বাজে পথে যেও না, আমি সব কিছু তোমার পাশে আছি। তো সে আমার মেন্টর, সে আমার গুরুর জায়গায় বলতে পারেন, সে আমার অনেক বড় একটা ইন্সপিরেশন। আমি তার নাম নিচ্ছি না, সেটা একটা সিক্রেট বলতে পারেন। তবে হ্যাঁ, ওই মানুষটা না থাকলে হয়তো আমিও পাকনা মেলে উঠতে পারি, সেটা জানতে পারতাম না। তো আমার এই জার্নিটার মধ্যে শুরু হয়, ডেটা ইন্ডাস্ট্রি কমপ্লিট করলাম, বিভিন্ন লোকের সাথে পরিচয় হচ্ছে, আর জানি না কেন আমি আগা পরে খুব মানুষের ফেভারিট হয়ে যায়। মানে কারোর সাথে কি কথা বলছি, কথা বলতে বলতে হয়তো একটা পরিচয়ের সাথে আর 10টা পরিচয় বেরিয়ে গেল, আর তারা আমার সাথে থেকে যায়। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আমার রিসেন্টলি একটা ঘটনার কথাই বলি। মানে ইভেন্টে গেছি, বুঝেছো, মানে রুংটা স্টিলের নাম শুনেছো, ওনার ডিরেক্টরের মেয়ের বিয়ে ছিল। তো ওখানে একজন পরিচয় হয় ওনারই বোনের সাথে, নাম হচ্ছে নূপুর সি রাঘবেন্দ্রন চক্রবর্তী, বাট তামিলের সাথে বিয়ে হয়েছে। তো দিদির সাথে পরিচয় হয়, দিদি আমাকে বলে তুই এত ভালো অ্যাঙ্কারিং করিস, আমি তোকে আমার সাথে রাখতে চাই। আর উনি ওনার মানে নতুন উমা বলে একটা গাড়ি লঞ্চ করলেন, যেটা আমাদের কলকাতাতে এখন চলছে। আমরা পরবর্তীকালে, হ্যাঁ অবশ্যই, আমি আমি দিদির সাথে তোমাকে পরিচয়ও করিয়ে দেবো। দিদি খুব ভালো মানুষ, মানে ওরকম মানুষ আমি আমার লাইফে তো খুব কম দেখেছি। আর দিদি আমাকে এমন ভাবে আজকে ডেটে ভাবেন, আমি হয়তো তার অনেক পরিচিত একজন কেউ, না হলে বাড়ির মেয়ে, মানে আমি তার বাড়ির মেয়ে, এটা আমাকে যে জায়গা দিয়েছে একটা আননোন পার্সন, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তো এটা আমার কাছে একজন না, আমি আগাগোড়াই না মানুষের খুব প্রিয়। আর এটার কারণটা আমি আজ অব্দি বুঝতে পারি না। আমাদের স্পেশাল কিছু নেই, আমি একটু ভালো গান গাইতে পারি আর একটু ভালো কথা বলতে পারি, আর প্রচুর কথা বলতে ভালোবাসি, প্রচুর মানে প্রচুর। একটা টাইম ছিল ভীষণ শেখেছিলাম, ইন্ট্রোভার্ট ছিলাম। একটু কমেন্টস গুলো একটু পড়বি তুই? হ্যাঁ। তাপস দাস আমাদের একজন সিনিয়র ফটোগ্রাফার, উনি তোকে কি লিখেছে একটু পড়। আচ্ছা, তোমার সবচেয়ে বড় শক্তি তোমার আত্মবিশ্বাস। থ্যাংক ইউ সো মাচ তাপস দা। আর মুয়া সোনালী নাথ লিখেছে ওপরে যে বসে আছেন ওনার চোখকে ফাঁকি দেওয়া এতটা সোজা না। একদম ঠিক কথা বলেছেন সোনালী দি। কারণ আমি জানি যে ওই যে বললাম যে কর্ম যদি সত্যি থাকে, আপনার সাথে যদি কর্ম থাকে না, আমি আজ পর্যন্ত মুখ থুবড়ে পড়িনি। একটা হয় না আপস এন্ড ডাউনস লাইফে, আপস এন্ড ডাউনস আমারও এসছে, সবার থাকে, কিন্তু আমি আপ থেকে কখনো একেবারে ডাউনে যাইনি যে আমাকে কেউ টেনে নিয়ে চলে আসবে। আর আমি আমার লাইফে যেমন আমি মডেলিংও করতাম কোন একটা টাইমে, আর আমাদের তো মডেলিং ইন্ডাস্ট্রি মানেই সবাই জানে। সো আমি ভেবেছিলাম যে হ্যাঁ, মডেলিং ইন্ডাস্ট্রিতে হয়তো আমার জন্য নয়, কিন্তু ভগবান যেন কোনোভাবে না কোনোভাবে আমাকে এই মিডিয়ার মধ্যেই ঢুকিয়ে দিল। অ্যান্ড দ্যাট টাইম আমি হঠাৎ করে একটা ক্লায়েন্টের কাছে গেছিলাম ডেটা সেল করতে। ডেটা সেলই বলছি, ডেটা ইন্ডাস্ট্রি মানে আমি কুইকার ছিলাম, আমি ওয়ার্ক ইন্ডিয়াতে ছিলাম অ্যাজ এ সিনিয়র সেলস ম্যানেজার। অ্যান্ড সেখান থেকে একজনের সাথে পরিচয় হয়, যাকে আমি দিতে গেছিলাম রেডিওতে এমপ্লয়মেন্টের ডেটা। আমার বললো তোর ফেসটা এত ভালো, আমি না তোকে তো আমার ব্র্যান্ড ফেস করতে চাই। নাম হচ্ছে দেবজ্যোতি গাঙ্গুলি। আমি জানি না আজকে ডেটে হয়তো চ্যানেলটা এখন অব্দি সেভাবে গ্রো করতে পারিনি, বাট হ্যাঁ
ওই চ্যানেলটাতে আমি অনেক কিছু শিখি। লাইক আমি জানতে পারি নিজের পরিচয়, মানে আমিও যে ডকুমেন্টারি করতে পারি, আমি একটা কন্টেন্ট লিখতে পারি, এটা আমি জানতাম না। মানে আমি বেসিক্যালি জানতাম আমি গান আর কবিতাটাই পারি, বাট যে একটা আমি বেসিক্যালি একটা কন্টেন্ট বানিয়েছিলাম আমার নিজেরই লেখা, তিলোত্তমাকে নিয়ে। আমি মানে হোপসো আমি তোমাদের এই পেজটার মধ্যে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। একদম করুন। আপনারা যদি শোনেন ওই কন্টেন্টটা হেডফোন লাগিয়ে, আমি এটুকু বলতে পারি যে একটা মেয়ে রেপ হওয়ার সময় আর তারপরে তার যদি সে মারা যায়, তার ভেতরের অভিব্যক্তি যে কি বলে সেটা তুলে ধরেছিলাম। তো আমি আজ পর্যন্ত যাকে যাকে শুনিয়েছি একটা কথা বলেছে, আর শোনাস না, এরপরে আর নিতে পারবো না, গায়ের লোমগুলো খারাপ হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় কণ্ঠশিল্পী বা কণ্ঠ যদি কারোর ভালো থাকে, অনেক কাজে লাগানো যায় রে। আপনি সামনে ব্যক্তিকে দাঁড় করাতে পারেন একদম। আপনার কণ্ঠ দিয়ে। একটা কণ্ঠশিল্পীর এটাই কাজ। চোখ বন্ধ করে আমি মনে করতে পারি যে, যেমন আমি বলছি অঞ্জন দত্তের প্রিয় বন্ধুতে যখন আমরা জয়িতা আর ন্যাভাকে মানে প্রেজেন্ট করেন অঞ্জন দত্ত, আমি মনে করি ওই সময় ন্যাভাকে এরমই দেখতে, আর জয়িতাকে হয়তো এরমই দেখতে ছিল। তো এটা আমাদের নিজস্ব নিজস্ব একটা অভিব্যক্তি যে আমরা অ্যাজিউম করতে পারি যে পার্সনটা এরম দেখতে। তো ওটা খুব ইম্পর্টেন্ট। কণ্ঠশিল্পী তখনই কণ্ঠশিল্পী যখন প্রতিটা ক্যারেক্টারকে প্রেজেন্ট করতে পারছে। তো এগুলো শিখি। শেখার পর থেকে আমার কাছে প্রচুর অফার আসে, এটা ওটা সেটা, যে তুমি এখানে অ্যাঙ্কারিং করো, ওখানে অ্যাঙ্কারিং, আর করতে 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 আজকে ডেটে মোটামুটি আমি বাইরের সিটিতে অ্যাঙ্কারিং করছি। ইভেন আমার একটা কথা, সব থেকে বড় কথা হচ্ছে আমি হিন্দি বলতে পারতাম না, একদম পারতাম না। মানে আমি একদম ফার্স্টে যার নাম নিলাম মিস্টার দুর্গেশ কুমার, তো উনি ওই সময় আমাকে না বলেছিল, তুই যদি ওয়াশরুমেও যাস তাহলে তোকে হিন্দিতে কথা বলতে হবে। অ্যান্ড তারপর থেকে তো পুরোটাই হিন্দি, মানে আমার ডেটা ইন্ডাস্ট্রি বা বিভিন্ন কোম্পানিতে তো হিন্দি আর ইংলিশটাই চলে, তো নর্মালি আমি ওইটাকেই ফলো করেছি। তো এখন আর হিন্দিতে প্রবলেম হয় না। ইভেন আমি বাংলা শো পাই না, আমি চাই বাংলায় কথা বলতে, আমি বাংলা শো পাই না, আমাকে নন বেঙ্গলি শোই বেশি করতে হয়। পার্টি নাইটস, মারওয়াড়িজ, গুজরাটি, ওয়েডিং, মানে শুধুমাত্র অ্যাঙ্কারিং গুলো মেনলি আমি এই জনারেই পাই। বাইরে মানে হচ্ছে বিহার হয়ে গেল, মুম্বাই হয়ে গেল, পাটনা, সিওয়ান, মানে এইসব জায়গায় করতে করতে এখন শুধুমাত্র হিন্দিটাই আসছে। ইভেন আমার কালকেও একটা শো আছে, সেটাও হিন্দিতে। সো আমার এই জার্নিটার মধ্যে অনেকগুলো মানুষ আছে। আমি একজনের নাম নিতে চাইবো এই মুহূর্তে, আমার মামুনি। আমার মা বাবার সাথে সাথে আমাকে অনেকটা বেশি সাপোর্ট করার জন্য একটা মানুষ আছে। আমার আরেকটা মা, আমার বেস্ট ফ্রেন্ডের মা, তার নাম হচ্ছে মীনা ব্যানার্জি। আমার এমন দিন গেছে মা বাবা আমাকে সেই জায়গাটা দিতে পারেনি, বিকজ খুব চাইতো যে আমি একেবারে নিজের পায়ে দাঁড়াই। মা বাবা ইচ্ছে করেই আমাকে সেই জায়গা থেকে একটু দূরে রাখতো, মানে খুব বেশি প্যাম্পারিংটা করতো না। আমি কারণটা বুঝতাম, খুব ফেভারিট বাচ্চা যখন হট করে লাল কালির দাগ পড়ে না, খুব মা বাবার কষ্ট হয়, যেমন মানে তার রেজাল্টে সেরকমই আমার লাইফে যখন আমার ডিভোর্সের ডাকটা পড়ে আমার মা বাবার খুব কষ্ট হয়। আমার মা আমার হাজবেন্ডকে ভীষণ ভালোবাসতেন, মানে আমাদের সেপারেশনের 5 বছর পরও মা নীলবাতি জ্বালতেন তার নামে। তো অনেক বড় একটা জায়গা ছিল তার। মা কোনোদিনই তারপরে কাউকে বিশ্বাস করতে পারতেন না। অ্যান্ড দ্যাট টাইম মা যেহেতু আমার সাথে সে একটুখানি ডিস্টেন্স মেনটেন করে চলতেন, আমার বেস্ট ফ্রেন্ডের মা ছিলেন মীনা ব্যানার্জি, আমার সেকেন্ড হোম অলমোস্ট। ওরা আমাকে অনেকটা সাপোর্ট করেছে আমি বলবো। আমার এমন দিন গেছে জ্বর পুড়ে যাচ্ছে মাথা, আমি মামনিকে ফোন করে বলেছি, মামনি আমার কিছু ভালো লাগছে না, আমি কিভাবে যে করব, আমার মাথা কাজ করছে না। বলছে কি হয়েছে? আমি বলছি আমার খুব জ্বর এসেছে, আমি বাড়ি যাবো, বাড়িতে গেলে আবার অশান্তি হবে, তুই আমার বাড়িতে চলে। আমি বাড়িতে গেছি, নিজে হাতে খাইয়ে দিয়ে আমার মুখে ওষুধ দিয়ে আমাকে সুস্থ করে বাড়ি পাঠিয়েছে। তো আমার লাইফে না মানে অনেকগুলো ভালো মানুষ আছে, আমি মানে ভীষণভাবে ব্লেসড। তো আজকে মানে এই জায়গাটা পৌঁছানোর পরে তো অনেকগুলো মানুষ আছেই, এখন তো আসেই। মানে সেই টাইমটাতে যেটাতে ব্ল্যাক চ্যাপ্টার ছিল না, সেই টাইমটাতে অনেকগুলো মানুষকে জবাব দেওয়া ছিল আমার, আমি হয়তো কিছুটা দিতে পেরেছি। আর ইন ফিউচার যে প্ল্যানগুলো আমার বেসিক্যালি রয়েছে, যে আমার মধ্যে যে ক্রিয়েটিভিটিগুলো রয়েছে সেগুলোকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে যেন পারি। দাদার সাথে কন্ট্যাক্ট করা, দাদা একটা অনেক বড় মানুষ, আমি জেডিদার পেজ রেগুলার ফলো করতাম। আর জেডির কাছে যখন আমি ফার্স্ট প্রপোজাল পেলাম বা আমি নিজেই কথা বললাম, তখন ভাবলাম যে না, এই মানুষটার সাথে একবার বসতেই হবে।
যার না বসলে আমি মিস করতাম। যার কাছে আর কি অনেক কিছু শেখার আছে, কারণ সবাই বলে এক্সপিরিয়েন্সের দাম, আমি বলি যে বয়সেরও দাম আছে। আর যখন শুনলাম তার মানে ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ডে তার মেয়েও একটা জায়গায় রয়েছে, আরো কিছু শেখার একটা ইচ্ছা জেগে উঠলো। আমি মনে করি যে শেখার জন্য শুধুমাত্র এজ গ্রুপ ম্যাটার করে না, ছোট থেকে শুরু করে একটা বাচ্চার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আর আমার একটাই শুধুমাত্র সবার কাছে বলার, যে লাইফে যেটা ইচ্ছা আছে না, সেটা কারোর জন্য দাবি রাখবেন দাবিয়ে না। রাখবে না। একটু কমেন্টসটা খালি পড়ে দে, কমেন্টসগুলো উপর নিচে চলে যাচ্ছে। আচ্ছা, তাপস দাস থেকে পড়বি। তাপস দা আবার লিখেছেন, তোমার সততা, তোমার সরলতা, তোমার গুণগত যোগ্যতা মুগ্ধ করছে আমাকে, আরো এগিয়ে যাও। থ্যাংক ইউ তাপস দা। আচ্ছা, সোনালিদি লিখেছে, যারা পেছনে বলে তারা অল টাইম তোমার পেছনেই থাকবে, তুমি তারা কখনো পেছনে সামনে না, আসতে পারবে না। সামনে এগিয়ে চলো, এই শুভ কামনা রইল। থ্যাংক ইউ সোনালিদি, অনেক শুভ কামনা রইল। তাপস দা আবার লিখেছেন, আজ মনে হয় আমি সেরা লাইভ এ রয়েছি। থ্যাংক ইউ সো মাচ। এই ব্যাপারে সোনালি, এই ব্যাপারে একটুখানি মজা করে বলি। আসলে আমাদের তো সৌন্দর্য বিক্রি করার প্রফেশন, তো আমাদের ভগবান পেছনে কথা বলার মানুষ তো বেশি দেন। এটা একটু মজার ভাষায় বলি, আমাদেরকে ভগবান পেছনটা খুব সুন্দরই দেয়। এটা একদম তো পেছন সুন্দর হলে মানুষ পেছনে কথা বলবে নাকি সামনে এসে বলবে? না না, আমি একটা কথা বিলিভ করি, আমি একদম বিলিভ করি যেটাতে। আমাকে একটা বন্ধু বলেছিল এই ওয়ার্ডটা, মানে বেসিক্যালি হিন্দি ওয়ার্ড, আমি এখনো অব্দি ওটাকে খুব ক্যারি ফরওয়ার্ড করেছি আমার লাইফে। जब लोग आपके पीछे करने लगे बुराई तो समझ जाना बेटा आप मचा रहे हो तबाही। ভাই তো আমি এটা খুব মেনে চলি, আমার কোনো একদম, ফারাক পড়ে না যে একদম। আমার ব্যাপারে কে কে বলছে। আমি জানি আমি কি, আমি আজ পর্যন্ত কারোর কোনো ক্ষতি করিনি। আমি চেষ্টা করেছি সবার পাশে দাঁড়ানোর, ইন ফিউচার আরো দাঁড়াবো। আমার অনেক কিছু স্বপ্ন আছে, আমি আমার ক্রিয়েটিভিটি থেকে যদি কখনো অনেক বড় জায়গায় পৌঁছাতে পারি, অবশ্যই আমি চেষ্টা করব কিছু অরফানেজ বাচ্চা বা কিছু ওই যেই মানুষগুলো আমার ইন্সপিরেশন ছিল একটা টাইমে, টার্নিং পয়েন্ট, তো তাদের জন্য অনেক কিছু করার ইচ্ছা আছে। আর আশা করব যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে প্রতিটা মানুষেরই করা উচিত। কারণ আমরা বার্থডেতে প্রচুর সেলিব্রেশন করি, অনেক বড় বড় মানে নহবত বসাই, অনেক কিছু করি, কিন্তু আমরা যদি তা না করে, এমনকি আমি বলবো বিয়ে করাটা, দেখুন সবাই তার বিয়ে নিয়ে একটা বড় স্বপ্ন দেখেন, কিন্তু আমার মনে হয় সেই ওই দিনের শেষে গিয়ে টুথপিকটা নিয়ে হাতের দাঁতের মধ্যে খুঁড়তে বলবে নুনটা একটু কম ছিল, বুঝলি তো, মাটনটা সেদ্ধ হয়। মাটনটা সেদ্ধ হয়নি। তো আমার মনে হয় আরেকটা ব্যাপার আছে, বলবে যদি খুব ভালো খরচাপাতি করে তাহলে বলবে নতুন নতুন উঠছে তো, নতুন নতুন পয়সা হয়েছে তো, ওই জন্য একটু আরো দেখাবো। তার সাথে আবার এটাও বলে আজকাল যে কি হবে এত কিছু করে, ডিভোর্স তো হবেই দুদিন বাদে। শালা, মানে আমরা বেসিক্যালি ভাবুন এমন সমাজে থাকি, মানুষ আসে আমাদের কাছে অভিনন্দন দিতে না, Blessing তারা দিতে আসে না। অলরেডি ভেবে নেয় তা আমাদের সেপারেশন হতে চলেছে, বিকজ আমাদের সমাজটাই অবস্থা। আজকের ডেটের রিলেশন গুলো এমন হয়ে গেছে, আমি বেসিক্যালি দেখতে পাই, দেখুন আমারও রিলেশন ভেঙেছে, আমি বুঝতে পারছি। আপনারা হয়তো পরবর্তীকালে এটা বলবেন যে এত বড় বড় কথা বলছে, ভাঙলো কি করে তাহলে সম্পর্কটা। দেখুন সম্পর্ক ভাঙার পেছনে একটা রিজন থাকে না, আমি 12 বার ফিরে গেছি, 12 বার সুযোগ দিয়েছি তাকে আবার সেই জায়গা দেবার, কিন্তু পসিবল ছিল না। অনেক বড় একটা ঘটনা আছে, যে ঘটনাটা তো আমি এখানে রিভিল করতে চাই না, খুব বাজে হবে সেটা। তাহলে একটা 19 বছরের মেয়ে, যার সেলফ রেসপেক্ট হাতে ছিল, আর তার পেছনে ছিল তার ফাদার ইন ল, এর থেকে বেশি কিছু আর বলতে চাই না। তো সেখান থেকে বেরিয়ে আসা আমার মনে হয় আমার জন্য বেটার ছিল, আমার মেয়ের জন্য বেটার ছিল। তো আমি আমার সেলফ রেসপেক্টটা আর নিজের আত্মসম্মান নষ্ট না করে বেরিয়ে এসেছিলাম। আমি সেই মানুষটাকে খারাপ বলবো না, খারাপ আমি বেসিক্যালি কাউকেই বলি না, আমার কপালে ছিল তাই হয়েছে। আমি চেষ্টা করেছি, আমি ইন ফিউচারে চেষ্টা করব, যদি কোনোদিনও আমাকে বলে যে তার পাশেও দাঁড়াতে হবে, আমি দাঁড়াবো, মানে সে বুঝতে পারে। একটা কথা আমি জাস্ট এটুকু মানি, শত্রুকেও তুমি আসন পেতে খেতে দাও, ঠিক ঠিক ঠিক। তবেই তুমি তাকে মানে প্রপার শিক্ষা দিতে পারবে। যেমন বলে না যে কাউকে যদি মারতে চাও একটাই কাজ করো, খুব ভালোবেসে হঠাৎ করে একদিন গায়েব হয়ে যাও। সেরমই শত্রুকেও আপনি সেই জায়গা দিন যে একদিন লজ্জায় যেন মাথা নত আপনার পায়ের তলায় করে। তো আমি এটা বিশ্বাস করি। তো আমার একটাই কথা বলার, একটুখানি কমেন্টসটা পড়ে নি। তাপস দা লিখেছে, একটু মাইকটা ধর আমার সামনে। অনেক শুভ কামনা রইলো, আজ মনে হয় আমি সেরা লাইভ দেখলাম, যত শুনছি তত মুগ্ধ হচ্ছি, তুমি তুমি আমারও ফেভারিট হয়ে গেলে।
বসন্ত উৎসবে তোমার পারফরমেন্স চাই। সোনালি একটা মারাত্মক হাসি দিয়েছে তোর এই কথা শুনে। আহ, একদম দারুণ বলেছো। তাপসদা লিখেছে সম্পর্ক একেবারে এক হাতে ভাঙে না। একদমই তাই, সম্পর্ক এক হাতে ভাঙে না। আমি বলবো না কোনোদিনও, আমি তো বলি যে আমার আমার আমি ছোট ছিলাম, 19 বছর বয়স ছিল বিয়ের, আর সেই মুহূর্তে দাঁড়িয়ে আত্মসম্মানে একটা আঘাত আসে, সেটার জন্য আমি তার সাপোর্ট পাইনি। আমি শুধু ভেবেছিলাম যে হ্যাঁ কিছুদিন আলাদা থাকি, সরি আলাদা থাকি, দেন আমি একটা টাইমের পরে যদি একটু স্টেবল হয়ে যেতে পারি তাহলে হয়তো আবার একসাথে থাকতে পারবো। বাট প্রবলেমটা হচ্ছে যে সে আমার জন্য ওয়েট করতে পারলো না। কোনো ব্যাপার না, বারে বারে দেশ সময় ছোট ছোট বাতে হতেই রাখি। তো আমার কাছে কোনো ম্যাটার না এটা। আমার হয়তো ওইখানটা বেরিয়ে না আসলে আজকে আমি এই জায়গাটায় পৌঁছতে পারতাম না, বিকজ ওই মেন মাইন্ডের কিছু জিনিস ছিল যেটা ওই বাউন্ডারিজটা থেকে আমি বেরিয়ে এসেছি। আমার আজকে ডেটে দাঁড়িয়ে যা যা পছন্দ, আমার প্যাশন, আমার গান, আমার কবিতা, আমার লেখা, আমার রবীন্দ্রনাথ, সবকিছু মিলিয়ে আমি অনেক বেশি ভালো আছি। তো আমার সম্পর্কগুলো ভেঙে গেছে অবশ্যই। আমি শুধু একটা কথা বলবো যে আমি চাই সম্পর্কগুলোকে না, যেমন মা আর সন্তানের সম্পর্ক হয়, যে মা দেখবেন আপনি যদি কাউকে মার্ডারও করে আসেন বা কারোর সাথে কোনো নোংরা কাজও করে আসেন, মা কিন্তু সন্তানকে ছাড়তে পারে না। আমাদের বাবা মাদের সময়ে বিবাহিত সম্পর্কটা ঠিক এরমই ছিল, যে আমার বিয়ে হয়ে গেছে মানে আমি তাকে আর কোনোদিন ছাড়তে পারবো না। আমিও এরম ভেবেই হয়তো এগিয়েছিলাম, কারণ আমার বাবা মাকে এখনো অব্দি 36 ইয়ার্স ওদের ম্যারিড লাইফ, ওদের একদিনও এক রাত্রিরও আমি আলাদা করতে পারিনি। তো আমি চেয়েছিলাম এরকম একটা সম্পর্ক আমার লাইফে আসুক, পাইনি। আশা করব যে এরম সম্পর্ক না পেলেও একটা মানুষ যেন এরম থাকে যে আমাকে ওই সন্তানের মতো করে না ছাড়তে পারে। ইভেন আপনাদেরও বলবো যে সম্পর্কগুলোকে না ওইভাবেই নিন, যে অপশন নেই, ভালো খারাপটা মিলিয়ে একটা মানুষ হয়, আর কেউ পারফেক্ট নয়। আর এই সম্পর্ক যে এই বলে না যে ডিভোর্স পেপার হাতে নিয়েই তো বিয়ে করছে, এটাকে বন্ধ করতে হবে। সম্পর্ক তো অনেক কিছু দিয়ে বাঁধে, 5 বছর রিলেশন, 12 বছর রিলেশন, হঠাৎ করে বিয়ে হয়ে ভেঙে যাচ্ছে কেন? বেসিক্যালি আমরা ভালোবাসার জায়গাটায় বা প্রেম করার সময়টা 2 ঘন্টা 3 ঘন্টার জন্য মিট করি, তার ভালো পার্টটাই দেখতে পাই, কিন্তু আমরা সংসার করি আমরা। হ্যাঁ, তো এই বলে লিভ ইন করে নি, তাহলে হয়তো বোধহয় আমরা পুরোটা দেখে নিতে পারবো। লিভ ইন টাইমটা তো আমরা জানি লিভ ইন করছি, বিবাহিত সম্পর্কে নেই, তাহলে আমাকে এখনো প্রেমিক হয়েই বাঁচতে হবে, তাহলে কি করে বড় হলাম, তাই না? আমার মনে হয় যে ভালো খারাপ দুটোকে যদি একসেপ্ট করতে পারি না, আর যদি অনেক বেশি ভালোবাসি আগলে রাখা যায়, একটা পুরুষ আমার মতে আজকে ডেটে, আমি ভাবতাম পুরুষরা সবাই খুব বাজে হয়, কিন্তু আমার এই অভিব্যক্তিটা চেঞ্জ হয়ে গেছে, আমার ভাবনাটা চেঞ্জ হয়ে গেছে। আমি শুধু দেখেছি একটা মানুষকে অনেকটা বেশি বদলাতে, অনেক বেশি বদলাতে, আমার জন্য বদলাতে বা পরিবেশের জন্য বদলাতে। একটাই জিনিস ছেলেরা দুটো জিনিস খুব বেশি চায়, একটা হচ্ছে সম্মান, যেটা পাবলিকালি তাকে একটা রেসপেক্ট দেওয়া, আর হচ্ছে সবটা দিয়ে আগলে রাখা। সবটা দিয়ে আগলে রেখে দেখুন, আমার মনে হয় যে সম্পর্কগুলো আর ভাঙবে না। আর মেয়েরা সবসময় যে একটা গোল্ড ডিগারের মতো শুধু পয়সার পেছনে দৌড়ায় তাও নয়, মেয়েদের একটু খুলে বাঁচতে দিন, একটু খুলে বাঁচতে দিন। মেয়েদেরও একটা ইচ্ছা থাকে, শুধুমাত্র আমি চাকরি করব, পড়াশোনা করব বা খুন্তি নাড়বো তা নয়, ওদের অনেক ইচ্ছা থাকে। বিশ্বাস করে দেখুন, খুলে মেলতে একদম পাখাটা মেলতে দিন, আর বলুন যে তুমি শুধু আমার, তুমি ওরও আমি আছি, ও কোথাও যাবে না। আমিও কোনো একটা টাইমে ভাবতাম না, আমাকে কেউ একজন ভাবিয়েছে যে পাখনা যে মেরে উঠতে দিতে পারে তাকে ছেড়ে তুই কোথায় যাবে। তো আমি আমার লাইফ থেকে যা যা শিখেছি আমি আপনাদের সবটাই বললাম। আশা করব ইন ফিউচার আমি একটা প্রোডাকশন হাউসের একটা পার্টে মানে জয়েন করেছি। আগামী পর্বে হয়তো আপনারা দেখবেন যে এর সাথে থাকবে তারা, রীতা অরিজিনালস বলে, অ্যান্ড তাদের যে মেন কর্ণধার তাকেও এখানে আনবো, এখনই নামটা রিভিল করব না। অ্যান্ড আমাদের দুজনের একটা বড় স্বপ্ন আছে, আমার আজকে ডেটে খুব ভালো বন্ধুও, আর আমাদের অনেক কিছু প্ল্যান আছে আপনাদেরকে দেওয়ার মতো, আর নতুন নতুন ভাবনা নিয়ে আমরা আসছি। আশা করব ভালো লাগবে, একদম ভালো লাগবে, কারণ আমরা ভালো কাজ করার জন্যই জন্মেছি, আমরা মানুষকে আনন্দ দেবার জন্যই জন্মেছি। আমাদেরকে দাবস, আমাদেরকে স্বয়ং ভগবান আমাদের সাথে আছেন, আর আমরা
যে দেবতা, আমাদের যে দেবতা, আমাদের দেবতা কে বলতো? আমাদের দেখো তো। শুক্রদেব, কামদেব। আমরা হচ্ছি কামদেবের সন্তান। আমাদেরকে খারাপ কিছুরই দেবেন না, লাক্সারি লাইফও দেবেন। আপনি যেখানে ফেলে দিন, আমরা একদম একদম। আমরা বিপদে পড়লে, আমাদের বিপদে পড়লে কেউ থাকবে না, হঠাৎ কোথা থেকে ব্যাকআপ চলে আসে, কোথা থেকে ব্যাকআপ চলে আসে। একদমই তাই। আমি এটা- আমি সত্যি কথা, এটা আমার লাইফে হয়েছে। আমি যতবার প্রবলেমে পড়েছি, একজন স্ট্রং পয়েন্ট পুরো ব্যাপারটাকে উল্টে দিয়েছে। আর এটা সবসময় হয় আমার সাথে। একটা মানুষ নয়, প্রচুর মানুষ আছে এর পেছনে। সবার নাম নিতে পারবো কিনা জানি না, কিছু মানুষের নাম আমি নিতে চাইবো। কিছু মানুষের নামের মধ্যে আমি বলতে পারি, আমার একদম ফার্স্ট থেকে স্টার্ট করলে দুর্গেশ স্যার ছিলেন, তারপরে আমি বললাম মীনা ব্যানার্জি, মামনি। আমার লাইফে কিছুটা পার্টে ছিল পাভেল মজুমদার, আমার মানে খুব ক্লোজ ফ্রেন্ড। আচ্ছা। ও আমার লাইফে অনেকটা এগোনোর জন্য সাহায্য করেছে। আমার সবকিছু, আমার মানে ভীষণ মারপিট, ঝগড়া, ব্লক করা প্রতিদিন চলে, তবুও ওই কোনোটা মানুষ হয় না যে তুই সবকিছু করে না আমি তোকে ছেড়ে কোথাও যাবো না। তো পাভেল আছে, এখনো আছে, থাকবে আশা করি ইন ফিউচারও। শায়ন ব্যানার্জি, অনির্বাণ সিনহা, এই কিছু মানুষ। আচ্ছা, অমিত কুমার মাহাতো। আর বললাম যে স্পেশাল পার্সনটা 5 বছর ধরে আছে, সে তার নামটা নাই বললাম। আচ্ছা, আর বেস্ট ফ্রেন্ডের মধ্যে যদি বলেন, যারা আমাকে খুব ইন্সপিরেশন করেছিল একটা টাইমে যে তোরা তুই পারবি, মৌসম ব্যানার্জি আছে, আবির আছে। তো এরা কিছু কিছু মানুষ। আমার লাইফে খুব একটা মেয়ে বন্ধু নেই, আর মেয়েদের মধ্যে ওই মা আর 2 মা, মামুনি আর মা। তো এরা বাদে আমাকে কোনো এগোনোর জন্য কোনো মেয়ে হেল্প করেনি। এখন একজন মানুষ আছে আমার লাইফে, যাকে আপনারা ইন ফিউচার দেখবেন, অনেক বড় একটা কোম্পানির ফাউন্ডার মেম্বার। তবে আমি তার কাছে বাড়ির মেয়ে, নূপুর দি। সবাই থাকবে আমার সাথে, আমরা সবাই মিলে আপনাদের কাছে আসছি। আর বড় কিছু নিয়ে পরিবেশে অনেক কিছু দেওয়ার আছে, মানে কোনো কিছুকে পুরনো হতে দেব না, সবকিছুকে নতুন ভাবে আনবো, এটা কথা দিলাম। তোমার কিছু বলার আছে? সত্যি কথা বলতে, শুনতে শুনতে না, শুনতে শুনতে ভালো লাগছে একটাই, যে মানুষের, প্রত্যেকটা মানুষের লাইফে আলাদা আলাদাই ঘটনা। একদম তাই। প্রত্যেকটা ঘটনার পেছনে যেই এই যে ইন্সপায়ার্ড একটা সাবজেক্ট, এটা না বড্ড মানুষকে নাড়া দেয়, নাড়া দেয়। দেখ, এই যে আমার এই কফি শোটা, আমি শুরুটা করেছিলাম কিভাবে, লকডাউনে মানুষকে বাড়িতে বসে রিফ্রেশমেন্ট দেবো বলে। আচ্ছা। আজকে প্রায় 500 ওভার হয়ে গেছে আমার, 500-র উপরে আবার শো হয়ে গেছে। আচ্ছা। এই যে প্রত্যেকটা মানুষ আমার সাথে আসে, বসে, গল্প করে, আমার মিসেসের সঙ্গে তার যোগাযোগ হয়। আর সব থেকে বড় কথা, এখন তুই যে জায়গাটায় বসে আছিস, এই জায়গাটায় প্রতি বছর মা দুর্গা এখানে বসেন, এই জায়গাটায় মা দুর্গা বসেন। আমার মা, আমি মাকে বলেছিলাম, মা আমরা নতুন জায়গায় লাইফটাকে শিফট করব। তো প্রথমত হচ্ছে আমার লাইফটা করা মানে হচ্ছে আমাকে না অনেকটা সময়, 6-7 ঘন্টা 8 ঘন্টা আমাকে পুরো বিজি থাকতে হয়। তো আমিও চাইছিলাম যে লাইফটাকে যদি আরো অন্যান্যরা করে, আমি তাদের মধ্যে স্প্রেড করে দেবো লাইফটা, বাট এটা বন্ধ হতে দেবো না। আমার মা আমাকে একটা কথা বললো, বাবা লাইফটা না তোর জন্যই মানুষ করতে আসে, তোর কাছেই করতে আসে, এটাকে বন্ধ করিস না। সত্যি কথা, আমি মানছি এটা। এটা 1 নম্বর। আর সেকেন্ড হলো, এই যে বাড়ির একটা ব্যাপার আছে না, যে জায়গাটায় মা দুর্গা বসেন, বিশ্বাস কর আমি নিজের ব্যাপারে একটু মানে বাড়িয়ে বলছি না, আজ পর্যন্ত এখানে এসে বসে লাইভ করে এমন আমি একজনকে দেখিনি যে মার্কেট থেকে হাওয়া হয়ে গেছে। তারা যথেষ্ট ভালো কাজ করছে। এবার হ্যাঁ, যেটা হয়, দেখ আমি তোকে একটা সম্মান দিয়ে একটা পথ তৈরি করে দিলাম, একদম। পথটা তুই কিভাবে ব্যবহার করবি সেটা তো আর তোমার হাতে নেই। আমার হাতে নেই। বাট একটা মানুষকে, এই যে আজকে যে তিতাসের সঙ্গে তোর আলাপ হলো, মনে হলো ও একটা ইন্টারন্যাশনাল মডেল। সেটাই তো। আমার সাথে মানুষের পরিচয় ঠিক এই লেভেলে থাকে। ও যখন 1.5 বছর 15 বছর আগে আমার কাছে লাইভ করতে এসেছিল, তখনও একটা ও বিশাল বড় মানুষই ছিল। তারপর থেকে, তার থেকে আজ অব্দি, এই যে 2 বছর পরে যে ও আমার কাছে লাইভ করতে এলো, ও পুরো জগৎ ঘুরে চলে এসছে, পুরো ইন্টারন্যাশনাল ট্যুর করে চলে এসছে, এখনো দুবাইতেও সেটেল হয়ে গেছে।
তুই ভাবতে পারছিস সেই মেয়েটা কতটা পোলাইট থাকতে পারে? একদমই তাই। এটাই আমার সঙ্গ, এটাই আমি চেষ্টা করি সব সময় মানুষের মধ্যে, এটাই পড়েছি মানে। মাটি ছাড়লে উড়ে তো যাব, মাটি ছেড়ে উড়ে কোথায় যাব, মাটি তো থাকতেই আর হবে। ভগবান আমার সাথে জোটায়ও এইরকম প্রোফাইল, বাস এরকম প্রোফাইল আমার সাথে জড়ায় যে আমি নিজে, মানে আমি নিজের ক্ষেত্রে বলছি, আমি না কিচ্ছু পারি না, বিশ্বাস কর, আমি কিচ্ছু পারি না। গান গাইতে পারি না, নাচ করতে পারি না, আবৃত্তি বলতে পারি না। আমি নাচলে মনে হয় কি উঠকে দৌড়তে দেখেছিস? তোমাকে গানটা শিখিয়ে দেব। পারবি না, চা করতে শিখলাম না সত্যি। একদিন রান্নাঘরে গেছিলাম চা করতে, জানিস তো, ভাবলাম কি আজকে রূপাদিকে একটা সারপ্রাইজ দেবো। চা করতে গেলাম, এই আমাদের প্রতিমাকে দেখলি এক্ষুনি, সে আমাকে পুরো আমাদের বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে রান্নাঘরে, ও কোথা থেকে যেন দেখতে পেয়েছে আমি চা করতে গেছি, আমাকে গিয়ে চিৎকার করে সরিয়ে দিল। সত্যি কথা বলতে আমি কিছুই পারি না তো, বাট আমি একটা জিনিস তুমি পারি, তো পারো। আমি একটা জিনিস পারি, আমি শুধু একটা মানুষকে ইন্সপায়ার করতে পারি। যেটা আমি সবথেকে বড় কাজ। আমি একটা মানুষকে টেনে নিয়ে এসে, আমি আছি তো, চল, ওই যে বললাম, এইটুকুনি পারি। সবাই এইটুকুই খুঁজে বেড়ায়। কেউ একটা বলুক যে আমি আছি, তুই কর। এইটুকু পাওয়া যার ভাগ্যে আছে না, তাকে ভাবতে হবে আমার সাথে ভগবান আছে। আর আমি এই ব্যাপারে সত্যি খুব ব্লেসড। আমি প্রতিটা ধাপে একটা মানুষ পেয়েছি, একটা না অনেকগুলো মানুষ পেয়েছি। আর আজকে জেরিকে পেয়ে আমি তো মানে সত্যি খুব ভালো লাগছে যে জেরির মতো মানুষকে সাথে বসে এত কিছু আলোচনা করতে পারলাম, এতগুলো মানুষ আমাকে শুনলো। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি আমার লাইফের একটা হিস্ট্রি নিয়ে কারোর সাথে যে সবার সামনে কথা বলতে পারবো, এই কনফিডেন্সটা আমার ভিতরে ছিল না। আমি না ওই প্রতিটা আমাদের আগে মানে ডেটা ইন্ডাস্ট্রিতে ছিল 5টা করে ভিজিট করতে হবে। আমরা ভাবতাম প্রথম যে ইস বিল্ডিংটায় ঢুকবো, যদি বকা দিয়ে দেয়, এরকম ছিল। আমি ভাবতাম কি হবে, নাই তো বলবে। প্রত্যেকটা ইন্টারভিউয়ার যদি এইটুকু ভাবে যে এই জবটা না পেলে আমি কালকে মরে যাব না, প্রত্যেকটা ইন্টারভিউ সে ক্র্যাক করে বাড়ি ফিরবে, এটা আমি বলতে পারি। আমি এরম ভাবি, আমি যদি আজকে এই জবটা না পাই বা আমার যদি জবটা না থাকে, আমি মরে যাব না, আমার পাশে ভগবান থাকবে। আর এইটুকু বলতে পারি যে কোনো মানুষকে হঠাৎ করে আপনি অ্যাপ্রোচ করে দেখুন আপনার সাথে থাকার জন্য, খুব বেশি হলে না বলবে তো, মারবে তো না, অ্যাপ্রোচ করে দেখুন। ওই রবীন্দ্রনাথ বলেছে না, যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমি এটাকে খুব মানি। বস আমি চাইবো তোর একটা শো হোক, সেই শোটা আমি উদ্বোধন করব। আমি এই শোটা করার জন্য তোর যা যা ব্যাকআপ লাগবে সমস্ত কিছু আমি দেবো, থ্যাংক ইউ সো মাচ। সমস্ত কিছু, মাইক থেকে আরম্ভ করে নিয়ন থেকে আরম্ভ করে সবকিছু আমি দেবো। তুই শো কর, তুই মারাত্মক কথা বলিস, থ্যাংক ইউ। মারাত্মক কথা বলিস। আমি বলছি আমার তো এখন গায়ে কাটাই দিয়ে যাচ্ছে সবাই, আমি কি তোর সাথে কথা বলবো, আমার গায়ে কাটাই দিয়ে যাচ্ছে খালি। আসলে কি বলুন তো, সারাদিন তো অ্যাকচুয়ালি কর্পোরেট লেডি যারা হয়, আমরা ব্রাঞ্চ ম্যানেজার, তো আমাদের আন্ডারে ম্যানেজার, তার নিচে লিডার, লিডারের নিচে অ্যাডভাইজার। এই যে একটা জার্নি, এই জার্নিটার নিচে যে কতগুলো মানুষকে, এমন এমন মানুষ আছে আমার থেকে বিশাল বড়, তারা রিটায়ার পারসন, বয়স্ক, হাউস ওয়াইফ, ও আমাকে দেখে মাত্র অফিসে আসবে। এতটাই মোটিভেশনে রাখতে হয় তাদেরকে, এত কথা বলি তাদের সাথে যে না, কথা বলতে বলতে এখন কথা না বললে মানে মানুষ খুঁজে বেড়ে কার সাথে কথা বলবো। আর আমি একটা টাইমে ছিলাম এতটা ইন্ট্রোভার্ট, আমি কথা বলতে জানতাম না। আর আজকে আপনি যে কোনো জায়গায় দাঁড় করিয়ে দিন, এটুকু বলতে পারি, কেউ আমাকে বাজে তো বলবেই না, বাড়িতে নিয়ে যেতে পারে। তুবড়ি ছুটিয়ে দেবো। তো এটার পেছনেও কিছু মানুষের হাত আছে, অনেকটা বেশি কথা বলার শেখানোর জন্য। আর সব থেকে একটা লোকের নাম নেব, সেটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ, আমাদের কবিগুরু। আমি কবিগুরুকে অনেকে অনেক কিছু পেছনে কথা বলে, আমি মনে করি আমি আমার পার্সোনাল লাইফে কি ছিলাম তার জন্য আমার সুন্দর ছিল, সেটাই বললাম যে তার ক্যাপাসিটি এতটাই ছিল, তিনি এতটাই লিখে গেছেন যে একটা মানুষ সারা জীবন পড়ে শেষ করতে পারবে না। সেই মানুষটাকে আমি তার চরিত্র দিয়ে বিচার করতে পারি না। আরে বাবা, সো আমার কাছে রবীন্দ্রনাথ কবিগুরুই। কথা শোন, চরিত্র আর কে দেখেছে তাকে? আরে গুণী মানুষদের চরিত্র খারাপ হবে, গুণী মানুষদের চরিত্র খারাপ হবে, এটা মানায় আমাদেরকে। বস ইয়েস ইয়েস ইয়েস। আরে আজকের পুরুষ মানুষরা একটাকে সালটাতে পারে না, সেখানে 108টা সালটেছে। তো আমাদেরও তো ইন্সপিরেশন ওনারা। একদমই তাই।
রবীন্দ্রনাথ না, যে কোনো পুরুষ সে যদি গুণী হয়, প্রত্যেকটা গুণী মানুষকে না মানুষ পছন্দ করে। আর একটা সময় পছন্দটা না ভালোবাসায় পরিণত হয়ে যায়, প্রেমে পরিণত হয়ে যায়। এটা সাবজেক্ট। আর আমরা যে প্রফেশনে আছি ভাই, 200-400 মানুষ আমাদের প্রেমে টেমে পড়বে, আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখবে, চোখ বুঝলেই আমাদেরকে দেখতে পাবে। বস, আমাদের এগুলো মানায়? একদম একদম, এটা আমি একদম এগ্রি করি। আমরা মানায়। যতক্ষণ না পড়ছে ততক্ষণ আপনার সাথে থাকবেই তো। কোনো অফিসে গিয়ে বসবো ধুতি পাঞ্জাবি পরে, কোনো অফিসে গিয়ে বসবো ধুতি পাঞ্জাবি পরে, এরকম করে বসবো, খালি সবাই একবার করে দেখতে দেখতে যাবে, দেখতে দেখতে আসবে। ভাই, আমাদের সব মানায়, তাই তো? এই যে অ্যাটায়ার, এই যে অ্যাপিয়ারেন্স, এরম ভাবে বসলে, এরম ভাবে, সব থেকে বড় কথা কি, যে কোনো মেয়েই কিন্তু সুন্দর লাগে এরকম পড়লে। কিন্তু আমাদের মধ্যে যেটা থাকে সেটা হলো, আমাদের মধ্যে ভগবান একটা অদ্ভুত চমক দিয়ে দেয়। যে চমকটা ওই সিসিটিভি ক্যামেরার ভেতর থেকে, বস ভেতর থেকে দেখছে, উসকো নেই বিঠানা হ্যায়, ভেজ দো। এটা হয়, এটা সিরিয়াসলি হয়। আমার ক্ষেত্রে প্রচুরবার হয়েছে। মানে আমি খুব ভিড়ে দাঁড়িয়ে আছি, বাট হঠাৎ করে আমার কাছে ওই যে ওইখানে ওই মেয়েটা দাঁড়িয়ে আছে ওই ড্রেসটা পরে, ওকে আগে ডেকে নাও। এটা হয়েছে। আমি কোনোদিন ভিড়ে থাকিনি, আমি কোনোদিন কোথাও লাইন দিইনি। এটা আমি নিজে থেকে গিয়ে বলেছি তা নয়, আমি শুধু গিয়ে বলি যে এখান থেকে এটা যদি একটু টাইমে না হয়। ইভেন এমন হয়েছে যে খুব ভিড়, আর এটা কোলাজ হচ্ছে না, মানে ঠিকঠাক দাঁড়াচ্ছে না লোকে, আমি গিয়ে সামনে গিয়ে জাস্ট বলেছি, তারপর লাইন ধরে পরপর ঢুকে গেছে। তো এরকম হয় আমার সাথে। তা আমাকে আমার মা বাবা বলে তুই প্রচন্ড জুগাড়ু। আচ্ছা, জুগাড়ু না, বাট আমাকে কেউ না বলতে পারে না। এটা আমি খুব ব্লেসড। আমি সত্যি অনেক ক্ষেত্রে ব্লেসড যে আমাকে ভগবান সব দিয়েছে। আমাকে সব থেকে বড় কথা বলার পাওয়ার দিয়েছে, আমি কথা বলতে পারি। একদম একদম। আর যেই কথা বলার মধ্যে অনেক জড়তা থাকে, অনেকের প্রোনাউন্সিয়েশনে প্রবলেম থাকে, আমাকে সবটা দিয়েছে। হ্যাঁ, আমি প্রোনাউন্সিয়েশন কথা মনে পড়ে আরেকজনের নাম মনে পড়ে গেল, মিস্টার তারক মুখার্জি, মানে আমার কটান্নাতু। উনি আমাকে মানে কবিতাটার সাথে সাথে শিখিয়েছে কার সাথে কিভাবে তুমি প্রেজেন্ট করতে পারো নিজেকে। আর আপনার ওই বলে না দর্শনদারি ফির গুণ বিচারি, আমি তার থেকে মনে করি তুমিই তোমার কথা দিয়ে বিচার করবে তুমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো। জাস্ট এগুলোকে মেনে চলি। আরো একটা জিনিস খুব বলতে ইচ্ছা করছে, ওই আমাদের বলে না নারীবাদী সমাজ বা পুরুষবাদী সমাজ, পুরুষ আর নারীটাকে ভুলে যদি এরম ভাবা যায়, আমরা বলি, মেয়েরা বলে ইকুয়ালিটি, খুব ইকুয়ালিটি দরকার। তাহলে কেন আমরা ওই লেডিস সিটটায় গিয়ে বসি, আর আমাদের লেডিস সিটে কোনো ছেলে বসলে আমাদের খুব প্রবলেম হয়ে যায়। আমি বলবো এটাতে আমি প্রোটেস্ট করি যে কেন একটা ছেলে কেন লেডিস ব্যাগ নিয়ে ওয়াশরুমে বাইরে দাঁড়িয়ে থাকবে? কোথায় একটা মেয়ে তো কখনো ছেলের ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে থাকে না। একটা বিয়ে হওয়ার পরে অ্যালুমিনি হচ্ছে, আমি দেখুন কারোর বিপক্ষে কথা বলছি না, বলা উচিত না বেসিক্যালি, কিন্তু আমার মনে হয় সমাজটা এখন ইকুয়ালিটিতেই চলবে। নারীরা যখন সমান ভাগই চাইছে, একটা সিগারেট খেলে দাঁড়িয়ে তবেই সেটা নারীবাদী হলো তা নয়। আমার মনে হয় অ্যালুমিনি, যেটা আমার ক্ষেত্রে আমি বলবো, আমি 1 টাকাও নিইনি, আমার মনে হয়নি। আমি কেন নেব? আমি বিয়েটা তো দুজন মিলে করেছিলাম, তাহলে মানে দুজনকে দেওয়া উচিত। ভাত কাপড়ের দায়িত্বটা শুধুমাত্র ছেলেটা কেন নেবে? বিয়ে একটা সম্পর্ক, যেখানে আমরা দুজনে মন্ত্র করছি, দুজনে মালা বদল করছি, তাহলে দুজনে কেন? এক্স্যাক্টলি, যাদিতাং হৃদং মমতা দুজনেই বললাম, তাহলে দুজনের যদি সবকিছু হয়, তাহলে অ্যালিমনিটা শুধু ছেলেটার কেন? ভাত কাপড়ের দায়িত্বটা শুধুমাত্র ছেলেটার কেন? এটার জন্য প্রতিবাদ হওয়া উচিত। একটা মেয়ের রেপ যেমন হয় না, ছেলেদেরও রেপ হয়, কিন্তু ছেলেরা এটা বলতে পারে না, কারণ আমরা সেটাকে বড় করে দেখিই না। তো আমরা না যদি সমাজ থেকে এই নারীবাদী বা পুরুষবাদী ব্যাপারটাকে সরিয়ে দিই, আমরা মানুষ। আমার কিছু আমার বস বলে তুই মেয়ে না, তুই ছেলে। আমি বলি আমি ছেলে মেয়ে উভয়। আমি যদি আমার মেয়ের মা বাবা একসাথে হতে পারি, প্রত্যেকটা পুরুষও পারলে মা বাবা একসাথে হতে পারে। সুতরাং আমরা ওই ভেদাভেদটা যদি ভুলে গিয়ে, আমি জানি না এত ব্রড মাইন্ডে কে ভাবে, আমি ভাবতাম না, আমি এতটা বেশি কথাও বলতে পারতাম না। আমি শুধু এইটুকু জানতাম যে আমি মানুষ, আমাকে একটা কর্ম করতে হবে, যেই কর্মটার পেছনে কোনো ব্যাড ইন্টেনশন যেন না থাকে। আমি গেছি, আমার সাথে এমন প্রপোজাল এসছে, 1টা রাত দিয়ে দাও, আমি 10টা রাত বানিয়ে দেবো, আমার কাছে এসছে প্রপোজাল। আমি ইন্ডাস্ট্রিতে তো কাজ করেছি কোনো একটা টাইমে, অ্যান্ড তখন অনেক ছোট বয়স, খুব ভয় পেতাম, ভীষণ ভয় পেতাম যে শুটে যাব, কিছু হবে। তারপরে দেখলাম না, সবাই খারাপ নয়। ইন্ডাস্ট্রিটাকে খারাপ করছে কিছু গুটি কটা মানুষ, যারা ওই ভায়া হয়ে কাজ করে। বাকি মেন মাথাতে যারা বসে আছে না, সবাই যে খারাপ তা নয়।
আছে, ভালো মানুষ আছে। আপনাকে শুধু খুঁজে বার করতে হবে। ওই নিজেকে ফার্স্টেই যদি বিলিয়ে না দিয়ে একটু খোঁজার প্রসেসটা রাখেন, আমি যেটা রেখেছি, তাই জন্য আজকে এখানে আছি। অ্যান্ড আমি মিডিয়াতে নিজের একটা জায়গা তৈরি করে, যেই বুমটা এতদিন ধরে অপোজিটে ধরতাম, আমি লাস্ট উইকেই আমার সামনেও বুম ধরেছে কেউ, তো এটা একটা বড় পাওনা। সো আমি এই জিনিসটা শেয়ার করলাম এই কারণেই যে থেমে গেলে হবে না। কেউ একটা বাজে প্রপোজাল দিয়েছে বলে সে আমার ক্যারিয়ারটাকে ডিপেন্ড করতে মানে ডিসাইড করতে পারে না। আমি আমার কর্পোরেট ইন্ডাস্ট্রিতেও এমন এমন ধাপ পেরিয়েছি যেখানে খুব ভালো অ্যাচিভমেন্ট করেছি। ইভেন অ্যাচিভমেন্টটা করার পর পেছনে আমাকে এটাই মানে প্রপোজাল এসছে যে তুমি আরো পাবে যদি তুমি নিজেকে কম্প্রোমাইজ করতে পারো। আমি বলেছি আমার দরকার নেই, আমার যদি নিজেকে কম্প্রোমাইজ করতে হতো আমি অন্তত কর্পোরেটে থাকতাম না। আমাকে ভগবান এইটুকু থোবড়া তো দিয়েছে। আমি থোবড়ার কথাটা ইউজ করলাম কেন জানেন? আমাকে কেউ বলেছিল ওই তো থোবড়া, তাতেও আবার এত। কিন্তু আমি ভেবেছিলাম যেটুকু দিয়েছে সেইটুকু দিয়ে করে দেখাবো। আমি থামিনি, আমি বাজে মানুষের জন্য আমার ক্যারিয়ারটাকে ধ্বংস করিনি। আমি বলেছি বাজে মানুষ থাক না, আমি যদি আমার ফ্যামিলি মেম্বারের সব বাজে খারাপ মিলিয়ে চলতে পারি, সমাজেও তাই চলতে হবে। আমি সবকিছুকে অ্যাকসেপ্ট করতে পারি। আমাকে কে কি বললো, আমার মাকে বলি, মা আমাকে খুব বলে এরকম করিস না, রাত্রিবেলা বাড়ি ফিরবি। আমি বললাম রাত্রিবেলা বাড়ি মানে আমি তো 11টার মধ্যে বাড়ি ফিরে যাই মা, আর যদি লেটও হয়। যখন আমি না খেয়ে থাকতাম না মা, আমার মেয়েটাকে নিয়ে যখন ওই ছোট্ট ঘরটায় থাকতাম, ওই ইঁদুর কামড়ে দেবে বলে ভয় পেতাম, তখন আমায় কেউ দেখেনি। সুতরাং আমাকে সবকিছু এখন একাই করতে হয়েছে। একটা মেয়ে চাইলে সবকিছু পারে, একটা ছেলে চাইলেও সবকিছু পারে। তো কেউ পিছিয়ে আসবেন না, ভালো মানুষ থাকবে, আপনার জন্যই থাকবে, শুধু কর্মটা করে যান ভালো। আর লাস্ট একটা কথা বলতে চাই। কমেন্টস একটু পড়ে দিই। সোনালি লিখেছে পাওয়ার তো কিছু থাকে, পাওয়ার তো কিছু থাকে, না হলে দেখবে দেখবে কে, ও পাওয়ার তো কিছু থাকেই, না হলে দেখবে কেন সবাই। একদম, আমাদের ইন্ডাস্ট্রির আমাদের মানুষদের মধ্যে পাওয়ার তো কিছু থাকেই, তা নাহলে আমাদেরকে কেন দেখে। একদম ঠিক কথা। তাপসদা লিখেছে তোমার নাম বলে যেও দাদা, দেখবেন ইয়ে করা আছে, ওকে ট্যাগ করা আছে। আমার নাম এনাক্ষী মিত্র, আমার নাম এনাক্ষী মিত্র। আমি একদম আপনাদের ফ্যামিলি মতো, মানে ঘরের মেয়ে, আমার কোনো রকম আলাদা কোনো পরিচয় নেই। আমি চেষ্টা করছি শুধুমাত্র আপনাদের এই ভিড়ের মধ্যে কিছু ভালো জিনিস পৌঁছে দেওয়ার, আর কিছুই নয়। আমি আলাদা করে কোনো জায়গায় নক্ষত্র হতে চাই না, আমি শুধু চাই আপনাদের মধ্যে ভালো জিনিস থাকুক। আর কিছু সম্পর্ক যে এত ভাঙছে না, সেগুলো থেকে একটু বন্ধ হয়ে যাক। ভীষণ আমি কষ্ট পেয়েছি, তো আমি চাই কষ্টগুলো একটু কমে যাক, আর কিছুই না। তাপসদা লিখেছে আমি আমার মানসিকতার মানুষ দেখতে পাচ্ছি আরো একজনকে। ভেরি গুড তাপসদা, তোমার ভাবনা, তোমার লড়াই, তোমার মানসিকতা শ্রদ্ধা জানাই। যাক, আর এটাও বলি, এই যে মাধ্যমের 1.00001% যে এই মাধ্যমের মধ্যে আমি ওর সাথে যে জুড়লাম, তার জন্য ভগবানকে ধন্যবাদ। 0.001% নয়, এটা অনেক বড় একটা মাধ্যম। আমি বললাম না যে আমি কখনো আমার কোনো কথা যেটা আমি পেরিয়ে এসেছি, মানে মানুষ না বলতে চায় মানুষকে যে আমার মন খুলে আমি কাউকে একটা বলি আর মনটা থেকে সবটা বেরিয়ে যায়। আর ওটা বেরিয়ে যাওয়ার পরে না মানুষ অনেকটা বেশি রিস্টার্ট হয়ে যায়। আমি বেসিক্যালি দিদির কাছে রিস্টার্ট হতে এসেছিলাম। আজকে থেকে হয়তো আমার লাইফের একটা রিস্টার্ট শুরু হলো, মানে আমার যত জাঙ্ক ফাইলগুলো ছিল, সব জাঙ্ক ফাইলগুলো আজকে বেরিয়ে গেল, কারণ আমি সবটা আপনাদের বলে দিয়েছি। এর থেকে বড় আর কিছু হয় না। না, এখনো কিছু আছে, এখনো কিছু আছে, এখনো কিছু আছে। ক্রমশ প্রকাশ এখনো 30 মিনিট আছে। জাঙ্ক ফাইল বলতে যদি বলি, আছে, এখনো সত্যি আছে। আমি হঠাৎ করেই মনে পড়লো একটা কথা, যেটা হচ্ছে যে মুহূর্তে তুই রিফ্রেশ হবি সেই মুহূর্তে দেখবি একটা এরকম হবে, ওরে হাসি বলে দেবে সেটা। একদমই এটা আমার অভিজ্ঞতা। হ্যাঁ, মানে হাসি তো মানুষের অনেক রকমের হয়। কেউ এমনি হাসে মুখ দিয়ে, কেউ মন থেকে হাসে। যেমন আমাদের সুরের মধ্যে থাকে না, নাভি দিয়ে স্বর আসে, গলা দিয়ে স্বর আসে, আবার মাথা দিয়েও স্বর আসে, কণ্ঠ দিয়েও স্বর আসে। তো এই স্বরগুলোর মতোই করে না মানুষের মনের মধ্যেও এক একটা পার্ট আছে। সো আমি আমার জাঙ্ক ফাইলের মধ্যে একটা বড় পার্ট বলতে চাই। ইন্ডিয়ান কালচারে না মেয়েরা বা ছেলেরা অ্যাবিউজড হয় তাদের নিজস্ব আত্মীয়দের কাছ থেকে, যেটা হয়তো কখনো আরেকবার রিপিট করে এই জায়গাটা।
ইন্ডিয়ান কালচার বা আমি জানি না বাইরের জগৎ সম্বন্ধে, মানে বাইরের কালচার সম্বন্ধে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, বাট আমি এটুকু বলতে পারি আমাদের বাঙালি বা আমাদের এই ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গলের কিছু কালচারে আমরা অ্যাবিউজড হই বেসিক্যালি আমাদের ফ্যামিলিগত দিক থেকে কিছু রিলেশনে। আমি বেসিক্যালি এই চ্যাপ্টারটা কখনো কাউকেই বলিনি, আমার সাথেও ঘটেছে ঘটনাটা, আর সেটা একবার নয়, তিনবার, আর যাদের নাম আমি এখন নিতে চাই না। আর এই চ্যাপ্টারটাকে বলার পরে আপনি দেখবেন আপনার পরিবারের মানুষগুলোই যখন হয়তো আমার সাথে অনেক বেশি কিছু ঘটেনি, আমার সাথে বেশি কিছু ঘটেনি বিকজ খুব ছোট ছিলাম, খুবই ছোট ছিলাম, অনেক বেশি কিছু ঘটেনি, কিন্তু যেটা ঘটেছে একটা মানুষকে যদি আমি ব্যাড টাচও করি না, সেটা ব্যাড টাচই, আর সেটার পেছনে যদি আপনার নিজের কেউ থাকে না, আপনি সেটাকে নিতে পারবেন না। আমি তখন মাত্র ক্লাস 8-এ পড়ি, আর আমি গেছিলাম আমার খুবই কাছের একটা বাড়িতে, যে বাড়িটা মানে মানুষের ছোটবেলাকার আবদারের বাড়ি হয়, মামার বাড়ি। আর সেখানেই একটা ঘটনা ঘটেছিল যেটা আমি আমার মাকেও কখনো কখনো বলে উঠতে পারিনি, আজকে শেয়ার করছি আপনাদের সাথে। দ্যাট ডে আমি রিয়েলাইজ করি যে সম্পর্ক কি সত্যি কোনো সম্পর্ক হয় না। এটা ছোটবেলায় এইটা একবার হলো, যেই নামটা আমি নিতে চাই না, তার কোনো লজ্জাও হয়নি, সে হয়তো বুঝতেও পারিনি যে অ্যাকচুয়ালি কি করলো সে। তবে হ্যাঁ, বিশ্বাসটা উঠে গেছিল সম্পর্কের উপর, মানে যে কোনো সম্পর্ক যে সব বাবা মা ভাই বোন মামা কাকারাই যে তোমার নিজের হবে, তারাও যে হিংস্র বাঘ হতে পারে, সেটা আমি সেদিন বুঝেছিলাম। খুব ভয় পেয়েছিলাম, খুব ভয় পেয়েছিলাম। তারপর থেকে আমি বাড়িটায় কখনো পা রাখিনি রাত্রিবেলা থাকার জন্য। আর সেম জিনিসটা আমার আবার ঘটে আফটার সেপারেশন। খুবই ক্লোজ আমার ফ্যামিলি, নিজের ফ্যামিলি থেকে একজন মানুষের কাছ থেকে সেদিন কোনো একটা ঘটনা ঘটে, কিন্তু আমি চিল্লিয়ে উঠেছিলাম এমন ভাবেই যেন সেও বুঝতে পারে যে আমি বুঝতে পারিনি, বা সে আমি নিজেকে সান্ত্বনা দিতে পারি যে না, আমার সাথে একটা স্বপ্ন ঘটছিল। খুব খুব একটা ক্লোজ মানুষ, যে মানুষটাকে আমি বাবার জায়গা দিতে পারি। সো আমি এই চ্যাপ্টারটা কখনো কাউকে বলে উঠতে পারিনি, আমি আপনাদের বললাম। অ্যান্ড থার্ড ওয়ান ইজ আমার ম্যারিড লাইফের একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটাতে আমি একদম 19 বছরের একটা মেয়ে, ওই বলে না নগ্ন বিধ্বস্ত অবস্থায় দৌড়াচ্ছে আর চিৎকার করে বলছে বাঁচাও। সো আমি দ্যাট ডে আমার মনে হয়েছিল যে আমি প্রবলেমে আছি, আমাকে এখান থেকে বেরোতে হবে। কারণ 9টা বাজতে না বাজতে একটা এমন মানুষ আপনার পাশে এসে দাঁড়াবে যে গলা অবধি মদ খেয়ে আছে, আর সে বলবে যে তুমি কোথায় কোথায় কিভাবে ড্রেস পরেছো, আর আপনি সেই মুহূর্তে হয়তো ড্রেস চেঞ্জ করছিলেন, আর সে আপনার বাবা তুল্য মানুষ। আপনি সেদিনকে হয়তো নিজেকে অনেক ছোট করে দেখবেন, আর মনে হবে যে কতক্ষণ ওই জায়গা থেকে বেরিয়ে যাব, দম বন্ধ লাগবে। আমি এই চ্যাপ্টারগুলোকে আমার লাইফের খুব ইন্সপিরেশন ভাবি যে আমার মধ্যে সে শক্তি আছে, আমি ওইগুলোকে পজিটিভলি নিয়ে এগোতে পেরেছি। হয়তো সেই চ্যাপ্টারগুলো না থাকলে আমি এত বড় বড় ডিসিশনগুলো নিতে পারতাম না। আমার সবাই বলেছিল 6 মাসের বাচ্চা নিয়ে সংসার ছেড়ে বেরিয়ে এসছে, ক্যারেক্টারটা খারাপ। আজকে সেই মানুষগুলোই আমাকে বলে ওর মতো মেয়ে হয় না। কারণ একটা মায়ের যতটুকু করা উচিত, আমি তো কর্পোরেটেরই, আমাদের অনেক কিছু হয়, আমাদের পার্টিস হয়, আমাদের বিভিন্ন জায়গায় সবকিছু হয়। আমি একটা জিনিস ত্যাগ করেছিলাম আমার লাইফে আমার মেয়ের জন্য, আজকে শেয়ার করছি। আমার মেয়ে জানে এটা, আমার মেয়ে আমার কাছে সবকিছু, আমার সবকিছু মানে সবকিছু। একটা মায়ের যতটুকু করা উচিত, আমি বলছি না কোনো মা যদি সেই কাজগুলো করে সে খারাপ, আমি বলছি না, আমার কাছে আমার অভিব্যক্তিতে আমার মনে হয়েছে আমার মেয়েকে আমি যেই জায়গাগুলোতে আমি ইন ফিউচার আটকাবো, সেই জিনিসগুলো আমার করা উচিত না। আমার মেয়ে অনেক ছোট্ট তখন, আমি একটা পার্টি থেকে ফিরেছিলাম, আমি কোনোদিনই ড্রিঙ্কটা করি না, আমার ঠিক পছন্দ না, ছোটবেলা থেকে বাবাকে কখনো দেখিনি, তাই ওটাকে বাদই দিতাম। কিন্তু হ্যাঁ, আপনি পার্টি থেকে ফিরলে দেখবেন আপনার গা থেকে একটা স্মেল বেরোবে। আর সেটা সেদিনকে হয়েছিল। আমার মেয়ে তখন 3 বছর বয়স, আমাকে একটা তুতলে তুতলে বলেছিল আমি তোমার কাছে যাবো না, আমার তোমার গা থেকে একটা বাজে গন্ধ বেরোচ্ছে। সো দ্যাট ডে আমি ডিসাইড করি আমি কোনোদিন ড্রিঙ্ক হবে যেখানে সেই এরিয়াতে পা রাখবো না। আমার মেয়ে যেন কোনোদিনও না ভাবে তার মা এমন কোনো কাজ করে যেটা তার জন্য খুব লজ্জাজনক। আমি বলছি না যে অলরেডি এই ধরনের কাজ করে, যে এখনো জীবনে কখনো সুপুরিও খাইনি।
So, But আমি চা কফি খেতে প্রচন্ড ভালোবাসি। তবে হ্যাঁ, আমি আমার মেয়েকে বলেছি, তোমার যদি মামা কখনো কিছু করতে ইচ্ছা করে তুমি আমায় শেয়ার করো, আমি তোমার বেস্ট ফ্রেন্ড, আর তুমি সব করবে যবে তুমি মায়ের মতো করে একটা বাড়ি, একটা গাড়ি আর নিজের বাবা মাকে সেই জায়গা দিতে পারবে, সিকিউরিটির জায়গায়, সেদিন তুমি সব করো, তোমাকে কোনোদিন আমি আটকাবো না। তোমাকে আগে এটা করতে হবে। আমি সেদিনকে সব কিছুর জন্য রাজি আছি, তবে তোমার নিজের পা দাঁড়াতে হবে, কারোর ওপর ভরসা করে কারোর ডেজিগনেশন দেখে যেও না। তো এটার জন্য আমি করি। তো আমার লাইফের ডার্ক চ্যাপ্টার যেমন আছে, আমি মনে করি ইন্ডিয়ান কালচারে এই কথাগুলো কেউ বলতে পারে না। আমার সম্মান চলে যাবে, আমার সাথে অ্যাবিউজ হয়েছে, অ্যাবিউজ হয়নি হয়তো, কিন্তু যেই টাচগুলো পেয়েছি সেই টাচগুলো পাওয়ার কথা ছিল না। আমি যদি সেই মুহূর্তে প্রোটেস্ট না করতাম, আমার সাথে সেইগুলোই হতো আজকে প্রতিটা ঘরে ঘরে যেটা হচ্ছে। আর এটা যে শুধুমাত্র মেয়েদের সাথেই হয় এরম নয়। আমার এক কাকা আছে, তার ছোটবেলায় তার টিচার তার বাড়িতে এসে প্রতিদিন তার সাথে বাজে কাজ করতো। ও কখনো চিল্লিয়ে বলতে পারিনি যে আমার সাথে এটা হয়। আমাকে অনেক বছর পর আমাকে শেয়ার করে কথাটা, বাট আমি তখন বলেছিলাম যদি কখনো সুযোগ পাই তোর হয়ে আমি লড়বো, আর আমি তোকে ওই লোকটার জাস্টিস পাইয়ে দেব। পাওয়াতে এখন অব্দি পারিনি, তবে হ্যাঁ যদি কখনো সেই লোকটাকে জানতে পারি, আমাকে আজ পর্যন্ত ডিসক্লোজ করেনি লোকটাকে, যদি কখনো জানতে পারি, আশা করি সেই জায়গাতে তাকে মুখোশটা টেনে ছিঁড়ে খুলতে পারি। সেটা তোকে করতে হবে না, উপরে একজন আছে, উনি সব দেখতে পান। হ্যাঁ অবশ্যই সেটা থাকবে, উপরে একজন আছে, তবে উনি আমি সব চাই দেখতে পান। প্রতিটা মানুষ যাতে জাস্টিস পায়। আর আমি জাস্টিস দেওয়ার কেউ নই, তবে সম্পর্কগুলোকে একটুখানি সুতোয় বাঁধলে অনেক বেটার হবে আমাদের জীবনগুলো অনেক বেশি। আমি বেসিক্যালি টক শো একটা লঞ্চ করতে চলেছি, যেটা আমাকে জেডিদা বললো। এটা তো জেডিদা বললো, আমার আমি 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 ফিলিং সো অনার্ড, বাট তার আগেই আমার অলরেডি চিন্তা ভাবনা আছে। আমি পডকাস্ট শো করি, বেসিক্যালি সেলিব্রিটি পডকাস্ট করতাম এতদিন ধরে বিভিন্ন চ্যানেলের হয়ে। বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমার হোস্টিং দেখতে পাবেন, ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রিতেও আমার বিভিন্ন জায়গায় আমি কাজ করি। সো আমার সাথে সেলিব্রিটি পডকাস্ট তো প্রচুর হয়েছে, সাধারণ মানুষের জন্য কিছুটা নিয়ে আসছি, আর সেখানে সম্পর্কই থাকবে মেন মোটো। আগামী দিনে দেখতে পাবেন আশা করি। যাই হোক, কোথা থেকে 1.5 ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট কেটে গেল, ভাবাই যাচ্ছে না। ফিউচার প্ল্যান তুই মোটামুটি তো আমাদের বললি, তোর সবকিছুই তুই বলেছিস। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তো খুব একটা বেশি তুই কাজ করিসনি। ফ্যাশন ইন্ডাস্ট্রির কাছ থেকে যদি তোর কাছে প্রপোজাল আসে, যেমন অ্যাজ এ মডেল তুমি কাজ করবে, তুই করবি? কেন করব না? কাজ তো কাজই হয়, মডেলিংটা খারাপ নাকি? প্রফেশন মানে প্রফেশন। আমার কাছে ক্যামেরা, অ্যাকশন, আমাকে আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। হ্যাঁ, তার পেছনে কোনো ব্যাড ইন্টেনশন শুধু থাকবে না, আমি কাজটা কাজ করতে যাব, তাহলে আমি আছি। এই কথাটা আমি একটু আটকালাম, যেহেতু আমাদের প্রফেশন নিয়ে তুই বললি। ব্যাড ইন্টেনশন থাকুক না থাকুক, এটা আমাদেরকে কোনোভাবেই অনুপ্রাণিত করবে না। আমরা এমন একটা হীরের আংটি, আমরা এমন একটা পারফিউম, যেটাকে উল্টো দিকের মানুষ হাতে পরতে চাইবে, বডিতে মাখতে চাইবে, বাট আমরা জানি আমাদের অকাত কতটা, সেই অকাত মেনে আমরা আমাদের কাজগুলো করব। একদম। আমাদের কাছে তো প্রপোজাল আসে, আমার কাছেও আসে যে এই 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 অ্যাড শুটটা করে দাও বা কিছু, সবাই খারাপ হয় থরি না, আর খারাপ কেউই না বেসিক্যালি। দেখুন আমার অভিব্যক্তিতে আমি কতটা অ্যাকসেপ্ট করতে পারছি সেটা আমার উপর ডিপেন্ড করছে। কেউ বোল্ড শুট করুক বা কেউ একটা যদি তার বিকিনি শুটও করে, সে তার কাজ করছে। এই খানিকক্ষণ আগে এই যে আমাদের ইয়ে ছিল, আর এই যে ফাইনাল শুটকে সবাই খারাপ বলে, আমি তো বলি না, ওটা একটা আর্ট, ওটা সবাই পারে না। আপনি অতটা এক্সপোজ হয়ে দেখান তো দেখি। এমন এমন মডেল আছে যারা এক্সপোজড, তাকে যদি বলা হয় যে তুমি, তোমার সামনে ক্যামেরা আছে, তুমি ওপেন রোডে উইদাউট এনিথিং, কোনো কিছু না কিছু তারপরে কোনো রকম ড্রেস না পরে তুমি হেঁটে চলে আসো, ওর মধ্যে সেই এক্সপোজ বা সেই বোল্ডনেস আছে, সে করতে পারবে, ও কাজ করছে। আমি মনে করি কাজটা কাজ। তুই খানিকক্ষণ আগে যার সাথে মিট করলি, তিতাস, ওকে আমি এই একটা কারণে ওকে আমি সব থেকে বেশি পছন্দ করি। ও ক্যামেরার সামনে এত ফ্লেক্সিবল। ওর যদি তুই শুট দেখিস না, ওর যদি তুই ইনস্টাগ্রামটা তোকে আমি অ্যাড করে দিচ্ছি তিতাস মণ্ডল, তুই দেখবি, তুই মনে হবে যে এর সাথে আমি আজকে কথা বলেছি। ও কত বড় লেভেলের যে একটা মানুষ, ওর কাজ, মনের সেই মানে আত্মবিশ্বাস, নিজেকে প্রেজেন্ট করার যে ক্ষমতা সবার হয় না।
আমি ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলবো সেই ক্ষমতা দিয়েছে শুধুমাত্র ভগবান। আর সেই জোরটা রাখা যে আমি পারি, আমি যে কোনো জায়গাতেই পারি। আমাকে যেমন আমি বলছি, আমি তো মানে সারাদিন আমার গুনগুন চলে, মানে আমি রান্না করতে করতেও গান গাই। আমার পাশের বাড়ি কাকিমা বলে যেদিনকে গান গায় না গাই, কি রে আজকে তোর মন খারাপ? আমি তখন বলি না, তাহলে আমরা মন খারাপ হলেও গান গাই। হ্যাঁ, আমি তো মন খারাপেও গান গাই। আমার মন খারাপে গান আছে, আমার নিঃশ্বাসে গান আছে। আমি নিঃশ্বাস নেবো কি করে বলে গান যদি বন্ধ হয়ে যায়? আমি ছোট্ট থেকে একদম মানে যখন কেউ নেই আশেপাশে, আমার সাথে আমার গান আছে। তাই বলি না যে রবি ঠাকুরের কিছু জিনিস মনে পড়ে যায়। রবি ঠাকুর বলেছে যে তুমি কখনো একা নও। ওই যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তো একা চলো রে, তো আমি সেটাকেই ভাবি যে আমি একলা পাই। তো আশা করব আমার কথাবার্তাগুলো আপনাদের ভালো লেগেছে। আজকে এখন তোর যদি আর কিছু বলার থাকে তো বলতে পারিস, তাহলে আমরা তোর থেকে গান শুনবো, তোর থেকে একটা আবৃত্তি শুনবো, যেটা তুই একদম। বলতে না, চাস। কথা বলার যা ছিল মোটামুটি বলে দিয়েছি। আমরা আসবো রীতা অরিজিনালস এর হয়ে অবশ্যই আসবো, তবে মেইন কর্ণধার যে আছে তাকে নিয়েই আসবো। আমি আছি সাইডে, খুবই ছোট একটা জায়গায়, তার আচ্ছা, সাথে গাড়ির বিশ্বাসের ব্যাপারটা যেটা জায়গা। বললি সেটা কি বলা যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। খুব ভালো একটা আমার মাথায় ঘুরছে দাদা, আমাদের এই ব্যাপারটা। কলকাতার ইন্ডাস্ট্রিতে মানে কলকাতাতে বেসিক্যালি আমাদের সব থেকে পুরনো যদি বলি গাড়ি, এটা হচ্ছে ইয়েলো ট্যাক্সি। ইয়েলো ট্যাক্সিটা যেটা মানে অ্যাম্বাসাডার গাড়ি, যেটা আমরা ছোটবেলা থেকে ট্যাক্সি দেখে এসেছি, অ্যাম্বাসাডার গাড়ি। হ্যাঁ। যেটা আমাদের এখন মানে বলছে যে বন্ধ করে দেওয়া হবে বিকজ অফ পলিউশন অ্যান্ড অল। তো পুরোনো গাড়িগুলো উঠে যাচ্ছে। তো আমাদের নস্টালজিক ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের কিন্তু পুরোনো যে কোনো বাংলা মুভি বা আপনি যদি যে কোনো রকমের আমাদের ফটোশুট বলুন বা এই প্রি ওয়েডিং শুট, সবেতে কিন্তু ইয়েলো ট্যাক্সিটা থাকে। লাগেই। আমরা ওটা ছাড়া বাঁচতে পারবো না, কারণ কলকাতার পুরোনো দিনের জিনিস তো। আমরা কি কফি হাউস ছাড়া বাঁচতে পারবো বলুন তো? তো আমাদের আমার এক দিদি আছেন নূপুরদি, তো ওনার একটা নতুন কনসেপ্ট লঞ্চ করেন হেরিটেজের সাথে মিলে। সেখানে নাম হচ্ছে গাড়িটার উমা। আপনারা ইয়াত্রী সাথীতে পেয়ে যাবেন। ঠিক আছে, আমি লঞ্চিং এর মেইন মানে জায়গাতে ছিলাম, ওদের ব্র্যান্ডিং এর যত শুট ব্যাগেরা হয় আমি করি। সো উনি একটা কনসেপ্ট বের করেন তিলোত্তমার পরে পরেই মানে লঞ্চিংটা হয়, মানে তিলোত্তমা ঘটনার পরে, যে মেয়েরা রাত্রের বেলাতেও যেন সেফ থাকে। এখানে 3টে সিসিটিভি ফুটেজ মানে ক্যামেরা আছে, সরি সিসিটিভি ক্যামেরা আছে, আর তার সাথে হচ্ছে মেয়েরা গাড়িটা চালায়। বাহ, বাহ। ঠিক আছে, তো ওটাই হলো ওয়াগনার রয়েছে। তো আপনাকে ওই ব্যাপারটা ভাবতে হবে না যে আমি কোথায় যাচ্ছি। ইচ অ্যান্ড এভরি মানে লোকেশন ট্র্যাকিং হয়, লোকেশন সবসময় অন থাকে গাড়িটার মধ্যে, আর 3টে ক্যামেরা থাকে। সুতরাং কোনো রিস্ক নেই। অ্যান্ড সেফটি ভাবে যেন মেয়েরা বাড়িতে পৌঁছাতে পারে রাত্রিবেলা। রাত্রি 8টার পরে নাকি মেয়েরা বাইরে বেরোতে পারবে না। তো তো তার জন্য আমি বলবো মানে ড্যাশ ক্যাম লাগানো থাকবে গাড়িতে, সবকটা গাড়িতে ড্যাশ ক্যাম লাগানো থাকবে। হ্যাঁ, তো রাত্রি 8টার পরেও বেরোতে পারো তোমরা, আমরা আছি। তো এই কথাটা হচ্ছে নূপুরদির, আমার নয়। নূপুরদি আসবেন কোনো একটা টাইমে, ভীষণ ভালো মানুষ একটা। ওনার সাথে আমি কিছুটা ভাবে জড়িত আছি, কিছু কিছু জায়গায় জড়িত আছে যাদের সাথে কিছুটা ভাবে সমাজ জড়িত আছে। সমাজের জন্য কিছু করতে চাই, অনেক তো হলো আমার জন্য যুদ্ধ করা, এবার একটু সমাজের জন্য করব। আর সেই প্রথম পদক্ষেপটা আমাকে যে দিল জেডি, থ্যাংক ইউ সো মাচ আমাকে এই সন্ধ্যাটা দেওয়ার জন্য। অনেক সুন্দর একটা সন্ধ্যা দিলে, আমি আমার সব কথাগুলো বলতে পারলাম মন খুলে। অ্যান্ড ব্ল্যাক চ্যাপ্টারগুলোতে মানে অলমোস্ট এক্সপোজ করে দিয়েছি। এবার একটু চুটিয়ে গান শুনবো, একটু থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। চুটিয়ে গান শুনবো। সোনালী কালী বলেছে লাস্ট কথাগুলো খুব কষ্টদায়ক, কষ্টের মাঝেই আমরা শিখব। কষ্ট না হলে তো এগোতে পারবো না। এগোতে পারবো না। এবার আমরা তোর গান শুনবো। আমাদের হাতে এখনো সময় আছে মাত্র 12 মিনিট। কি গান শুনতে চাও, হিন্দি না বাংলা? তোর ফেভারিট গান? আমার ফেভারিট গান, আমাদের তো বাংলা চ্যানেল, বাংলাই গাই। তাহলে তাহলে একটুখানি তানপুরা চালিয়ে নিই। হ্যাঁ, চলো। আপনাদের কি মত, কবিতা শুনবেন নাকি গান? সবাই গানটা বেশি ভালোবাসবে, বাট তোর কবিতাও শুনবো। বলতে পারলাম মন খুলে। আর ব্ল্যাক চ্যাপ্টারগুলোতে দেবো না না, এটা কি প্রবলেম হতে পারে এখানে? নেটে প্রবলেম হচ্ছে, নেটটা দাও তো একটু। কি আছে নামে? রুমা ক্রিয়েশন।
রুমা ক্রিয়েশন, হ্যাঁ। পাসওয়ার্ড 8013 8013 001 হুম 002। একদম খালি গলায় গাইলে আপনাদের খুব একটা ভালো লাগবে না, রবীন্দ্রসঙ্গীত তো, তাই একটুখানি তানপুরার সাথে গাইছি, আশা করি ভালো লাগবে। বিরহ মধুর হলো আজি মধুরাতে, বিরহ মধুর হলো আজি মধুরাতে, গভীর রাগিনী উঠিবাজে বেদনাতে, বিরহ মধুর হলো আজি মধুরাতে, বহিবিয়া পূর্ণিমা নিশা, অধীর অদর্শন তৃষা, বহিবিয়া পূর্ণিমা নিশা, অধীর অদর্শন তৃষা, কি করুণ মরীচিকা আজি আখি পানে, বিরহ মধুর হলো আজি মধুরাতে, বিরহ মধুর হলো আজি মধুরাতে, আজি বিজন ঘরে নিশীত রাতে, আসবে যদি শূন্য হাতে, আমি তাই দেখি ভাই মানি জানি, জানি বন্ধু জানি, তোমার আছে তো হাত খানি আজি বিজন ঘরে, চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোন মতে এখন সময় হলো দুদিক দিয়ে আপনাকে দেয়ানি, জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাত খানি আজি বিজন ঘরে। থ্যাংক ইউ সো মাচ। এক্সিলেন্ট এক্সিলেন্ট, দারুণ দারুণ দারুণ। ভাবা যায়? জানি না সাউন্ডের ব্যালেন্স কেমন ছিল, আই ডোন্ট নো। ঠিকঠাকই ছিল মোটামুটি, তবু তাও একটু শুনে নে। এবার আমাদের হাতে আর 5 মিনিট সময় আছে, একটা পাওয়ারফুল কবিতা শুনবো। পাওয়ারফুল কবিতা, আমার পছন্দের একটা কবিতা শোনাচ্ছি, জানি না তোমাদের কেমন লাগবে। আমার কলেজ লাইফের একটা কবিতা, শুভ দাশগুপ্তের লেখা, অবশ্যই বলবো। কবিতার নাম হচ্ছে প্রেম। অনেকে শুনবেন হয়তো কবিতাটা।
4 অক্টোবর তাদের দুজনের প্রথম দেখা হলো। তখন বিকেল ঘনিয়ে আসছে, বাতাসে শীতের আমেজ। 10 অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে। সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগালো। 30 অক্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে ছেলেটি বলল, তোমাকে আমি ভালোবাসি। মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁকিবুকি কাটল। 12 ডিসেম্বর গোলাপ গাছে কুড়ি ধরল। মেয়েটি রেস্টুরেন্টের ছেলেটিকে জিজ্ঞাসা করল, কেন ভালোবাসো আমায়? আমি সুন্দরী তাই? তোমার চেয়েও সুন্দরী আছে কত। ও, আমার বাবার প্রচুর অর্থ তাই? তোমার বাবার চেয়েও বড় লোক এখানে কম আছে? তাহলে ভালোবাসি ভালোবাসি তার আবার কারণ হয় নাকি? মেয়েটি বাড়ি ফিরে বন্ধুদের টেলিফোনে অনেক আলোচনা করলো। সবাই এক বাক্যে বুঝিয়ে দিল, ভালো যখন বাসে তখন একটা কিছু কারণ তো আছে বটেই, সেটা না বুঝে বেশি এগোস না। 3রা ফেব্রুয়ারি মেয়েটি বলল, আমার কাছে কি চাও? কই, চাইনি তো কিছু। ভালোবাসো অথচ চাও না, তাহলে? না চাহিলে যারে পাওয়া যায়, তে না গেলে আসে হাতে। আরে, এ তো গান। শুধুই গান? তাছাড়া কি? কিছু যদি চাও না তবে ভালোবাসো কেন? ভালোবাসি তাই ভালোবাসা দিতে চাই, চাইবো কেন? তুমি সত্যি খুব অদ্ভুত। 10 ফেব্রুয়ারি দুজনে দেখা হলো মেট্রো স্টেশনের পাতালে। ছেলেটি বলল, আমি কাল সারা রাত বাঁশি বাজিয়েছি। সারা রাত সেই সুরের মায়াবী আলোয় তুমি নাচছিলে। অসামান্য, অনন্য সে নাচ। ধ্যাত, কাল আমি সারা রাত ঘুমিয়েছি। আমি কিন্তু তোমার নাচ দেখে গেছি সারা রাত। তোমার বাঁশি একদিন শুনতে হবে। 12 মার্চ ছেলেটি বাঁশি বাজালো। মেয়েটি শুনল, সময় থমকে রইল অনেকক্ষণ। বাঁশি যখন থামল, মেয়েটির দুচোখ ভরা জলে বলল, বাঁশি শুনতে শুনতে আমার ঘুম এলো আবেশে। আমি দেখলাম আমি নাচছি, মেঘের মাঝখানে তারাদের পাশে আমি নাচছি, আকাশে ফুলের গন্ধ। ডাক্তার আমাকে বাঁশি বাজাতে নিষেধ করেছেন। সে কি, কেন? বাঁশি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে। ডাক্তার বলেছে, স্বপ্ন দেখতে দেখতে আমার মস্তিষ্কের শিরা উপশিরায় চট পাকিয়ে যাচ্ছে। তাহলে ভাবছি। 16 এপ্রিল মেয়েটি বলল, আমার বন্ধুরা বলেছে তুমি খুবই ভালো, অসাধারণ, কিন্তু তুমি সৃষ্টি ছাড়া, তোমার স্বপ্ন সব অর্থহীন। আমি জানি। স্বপ্নটা ছেড়ে দিতে পারো না তুমি? না। তাহলে তাহলে তো তুমি আমাকে হারাবে। তোমায় পাইনি তো কখনো। 5ই মে ছেলেটির মস্তিষ্কে অপারেশন হলো। একটু সুস্থ হতে মেয়েটি এসে বলল, ভালো আছো তো? এখন আর স্বপ্ন দেখছো না তো? দেখছি আরো সুন্দর সব স্বপ্ন। তাহলে তো দেখছি অপারেশনটা আদৌ সফল হয়নি। বাড়ি ফিরে বন্ধুদের ফোন করলো মেয়েটি। বন্ধুরা এক বাক্যে বলল, বাঁশি বাজানো, স্বপ্ন দেখা সবই ব্যাকডেটের সৃষ্টি ছাড়া। তুই আর লোক পেলি না? এত সুন্দরী তুই, রূপসী, এত উজ্জ্বল প্রসপেক্ট তোর। ভালো যদি চাস তাহলে শিগগিরই বিয়ে করে ফেল তোর এই দাদার বন্ধুকে। উনি তো শুনলাম কানাডাতে সেটেল করবেন। 7 জুলাই মেয়েটি আবার জিজ্ঞেস করল, তুমি সত্যি কি চাও বলো তো? তুমি আরো সার্থক, আরো সুন্দর হয়ে ওঠো, ব্যাস, আর কিছু না। আর চাই স্বপ্ন দেখতে। ও, তাহলে তুমি স্বপ্ন ছাড়তে পারবে না? না। তাহলে থাকো তুমি তোমার স্বপ্ন নিয়ে। 12 আগস্ট গোলাপ গাছটা ফুটলো অনেক। সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন হলো, আরো একবার। 13 সেপ্টেম্বর ছেলেটি মারা গেল। 14 সেপ্টেম্বর মেয়েটির শুভবিবাহ সুসম্পন্ন হলো কানাডাগামী সেই পাত্রের সঙ্গে।
20 সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ঝড়ে উপড়ে গেল। সেদিন সন্ধ্যায় বিমানে মেয়েটি হানিমুনে গেল। যাবার আগে বন্ধুদের বলে গেল, স্বপ্নের চেয়ে বাস্তব অনেক ভালো রে, অনেক মধুর, স্বপ্ন দেখে কেবল বোকারা। 4 অক্টোবর ছেলেটির মা ঝরে পড়া ঝড়ে উপড়ে যাওয়া গোলাপ গাছের চারাটিকে সযত্নে তুলে ফেলে দিলেন। শূন্য টবে তখন কয়েকটা পোকা, কয়েকটা মাছি। আমরা কেউ জানি না এগুলো পোকা না মাছি নাকি ছেলেটির স্বপ্ন। আমরা ঠিক জানি না, আমরা কেউই জানি না। থ্যাংক ইউ। এক্সিলেন্ট। মন ভরে গেল। আমার খুব পছন্দের একটা কবিতা, কলেজ লাইফে ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। আজকে ডেটে একটু ঠিকঠাক বলতে পারি, তখন এতটা ভালো পারতাম না। এরকম অনেক উপহার দেওয়ার আছে আপনাদের, আশা করব দিতে পারবো। থ্যাংক ইউ জেডি, এই পথটা খুলে দেওয়ার জন্য। স্পিচলেস হয়ে গেছি। যাক, আজকের দিনটা খুব ভালো কাটলো আমার। সারাটা দিন আমি আমার আজকে অফিস করেছি মাত্র 1 ঘন্টা না 1.5 ঘন্টা, বাট সারাটা দিন এই যে অজানাকে জানার যে আনন্দটা, এটা একটা অনেক বড় পাওনা। সাথে এই রকম শিল্পীদের সাথে মানে সময় কাটানো, এটাও একটা অনেক বড় পাওনা আমার কাছে। প্রতি সপ্তাহে মানে চেষ্টা করি এমন কাউকে আনার যে আমাদেরকে কিছু ভালো কিছু দেবে, আনন্দ দেবে, এবং তার নিজেকে আনন্দ পাওয়ানোর চেষ্টা করবে। Yes. সত্যি ভালো লাগছে খুব। আগামী 2 মিনিট আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি, তোর ইন্ডাস্ট্রি, সবকিছু মিলিয়ে আগামী 2 মিনিট বলে তুই শেষ করবি, শুভরাত্রি বলে। ফ্যাশন ইন্ডাস্ট্রি বা আমার ইন্ডাস্ট্রি বলে কিছু নেই, ইন্ডাস্ট্রিটা একটাই, আমাদের মানুষের ইন্ডাস্ট্রি, মানুষ সত্য যেটাকে বলে। সো আমরা থাকবো, আমি মিডিয়াতে আছি, যেমন জেডির মতো মানুষ যেন আরও থাকে, আরও এরম মানুষ আমাদের ইন্সপিরেশন হয়ে আসুক, আমাদের পথগুলো খুলে দিক। আর জেডিকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে এরম একটা ইন্সপিরেশন তৈরি করার জন্য প্রত্যেকের মনে, যে আমরাও আমাদের কথাগুলো বলতে পারি। সাধারণ মানুষেরও অনেক কিছু বলার থাকে, যে এই পথটা সবাই খুলে দেয় না, তার পরিপ্রেক্ষিতে অনেক কিছু দেখানো হয়, বাট অ্যাকচুয়ালি সেটা সত্যি হয় না। তো এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি শোটা রেগুলার চলে, আমি ফলো করতাম এতদিন, তো খুব ইচ্ছা হয়েছিল মাঝখানেই যে একবার কন্ট্যাক্ট করেছিলাম। তো যেদি নিজেই বললো, আমি বললাম ঠিক আছে, যেতেই পারি, একবার বসতে পারি। তা আমাকে এই জায়গাটা দেওয়ার জন্য আমি বারবার থ্যাঙ্কস বললেও অনেক কম হয়ে যাবে। আপনারা রেগুলার জেডির সাথে থাকুন, আমরা আছি। আমি তো আজকে থেকে জুড়ে গেলাম, এবার তো পুরো আশা করব যে লাস্ট ব্রিথ অবধি থাকবো কে জেডি। একদম দারুণ কিছু করবো তো থাকবো আমরা। আমি অনেক কিছু আপনাদের জন্য আরো কিছু নিয়ে আসবো, এটা কথা দিলাম। আর আমাদের একটা বসন্ত উৎসব আসছে, মানে জেডির, আমি বলবো আমাদেরই, এখন তো জেডির সাথে আমি হয়ে গেছি। সো জেডির একটা বসন্ত উৎসব আসছে, যেটা হচ্ছে 28 আর 1 তারিখ, মানে 28 and 1 মার্চ, 1 মার্চ। তো আপনারা ময়দানে আমাদের সাথে দেখা করতে পারবেন, আসুন। প্রচুর রং, মানে রং মানেই তো আমাদের জীবনগুলো রঙিন করার একটা রাস্তা। তো আসুন, আমাদের বিভিন্ন পারফরমেন্স থাকবে, অনেক বেশি মজা থাকে। আমি আমি আগের বছর গেছিলাম, বাট আমি জেডিকে এতটা ভালো করে তখন চিনতাম না। আশা করবো এবছর আমিও থাকতে পারবো। সবাই আসুন, সবার জন্য অবাধ আগমন করে রেখেছে জেডি, সবার জন্য উন্মুক্ত পথ, ভালো লাগবে। আমি থাকছি, আপনারাও আসুন। থ্যাংক ইউ সো মাচ। শুভরাত্রি, গুড নাইট। শুভরাত্রি। বাস ক্লিক করে দাও।